হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে উইদাউট ক্লোজ। সবাই আশা করছি ভালো আছো এবং সুন্দর প্রিপারেশন নিচ্ছ। তোমরা একটু দ্রুততম সময়ের মধ্যে জয়েন করো এবং তোমার যে ফ্রেন্ডরা রয়েছে তাদেরকে একটু মেনশন করে দাও যেন আমরা খুব সময় ক্ষেপণ না করে ক্লাসটি শুরু করে দিতে পারি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে উইদাউট ক্লুজ। উইদাউট ক্লুজ আসলে কিভাবে সলভ করা যায়, কোন কোন ফ্যাক্টরগুলো আমাদের ইম্পর্ট্যান্ট, এবং আফটারঅল প্র্যাকটিস আসলে কিভাবে তুমি এই ব্যাপারগুলোকে প্র্যাকটিস করবা। আমি তো বেশ কিছু করাবো আজকে ক্লাসের মধ্যে, সলভ করিয়ে দিব। অ্যান্ড এই জিনিসটা এনশিওর করবো যে উইদাউট ক্লুজের ক্ষেত্রে আসলে কোন কোন ফ্যাক্টরগুলোকে বা কোন কোন ম্যাটার্সগুলোকে আমরা মাথায় রাখবো যাতে আমাদের উইদাউট ক্লুজে আমরা মোস্ট অফ দ্য টাইম অ্যান্সারটা কারেক্টলি করতে পারি, এবং কোন কোন জায়গাগুলোতে আমরা আদৌতে ভুল করে থাকি উইদাউট ক্লোজে, এই ব্যাপারগুলোকে আমি স্পষ্ট করে দেবো আজকে। সো সবাই একটু জয়েন করে ফেলো। হ্যাঁ, আমি বেশ ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। ওকে, সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। আজকে আমরা ক্লাস আমরা খুব দ্রুত শুরু করে ফেলছি না? আমরা 4টা বাজার ঠিক 4টা বা 4টা 1 মিনিট আগে শুরু করলাম। অনেক সময় দেখা যায় যে 4-5 মিনিট পরে শুরু করি, সেজন্য দেখা যায় যে একটু তোমরা ওয়েট করো, সেজন্য এখন থেকে 1 মিনিট আগেই ক্লাস শুরু করব। ওকে, আমরা শুরু করে দিব, আমরা খুব বেশি দেরি করব না। সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, ঠিক আছে? আজকে উইদাউট ক্লোজ, আমি বিশ্বাস করি এইটা হচ্ছে এমন একটা টপিক, বেশিরভাগ স্টুডেন্টদের জন্যই সবচেয়ে প্রবলেমের একটা টপিক হচ্ছে উইদাউট ক্লোজ। এখন উইদাউট ক্লোজ ব্যাপারটা কি আসলে, সেখান থেকে প্রশ্ন, আমি যদি কোন জায়গা থেকে প্র্যাকটিস করব, কিভাবে প্র্যাকটিস করব, তো ওভারঅল জিনিসটা যদি আমাদের কাছে ক্লিয়ার না হয় তাহলে উইদাউট ক্লোজে কিন্তু মার্ক আর্ন করা বেশ একটা কঠিন ব্যাপার। সো এই ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করবো আসলে কীভাবে এটাকে সলভ করতে হবে, কোন কোন ফ্যাক্টর আমি মাথায় রাখবো, সব কিছুকে নিয়ে আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো। চলো আমরা শুরু করছি, ঠিক আছে? হ্যাঁ, আই এম ব্যাক। সবাই ব্যাক করো দ্রুত। হ্যাঁ জি, 1 মিনিট আগে শুরু করছেন। হ্যাঁ, এখন থেকে 1 মিনিট আগে শুরু করবো ক্লাস। ওকে, সবাই একটু যার যার বন্ধুদেরকে, পরিচিত মানুষকে, যারা যারা আছে, পাড়া প্রতিবেশী, সবাইকে একটু মেনশন করে দাও। আচ্ছা, চলো আমরা তাহলে আমাদের আলোচনা বিষয় আজকে শুরু করছি। আমরা প্রথমেই চেনার চেষ্টা করব আসলে উইদাউট ক্লোজ জিনিসটা আসলে কি, সেই প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসতে পারে, এবং তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করবা উইদাউট ক্লোজের জন্য তুমি প্রপার একটা মার্ক আর্ন করতে পারো। ওকে, আমি প্রথমেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা উচিত, কারণ আমি তো রাস্তা দিয়ে যাব, আগে রাস্তাটা চিনতে হবে যে রাস্তাটা কোনটা। এই রাস্তাটা আমরা একটা কালার নিয়ে নিলাম, ইয়েলো। ওকে, খেয়াল করো, উইদাউট ক্লুজ এই শব্দটা যদি আমরা দেখি তাহলে এখানে একটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লু। আমরা যখন কাউকে বলি যে তুই কি জানিস এখানে কি আছে বা আমার হাতে কি আছে, তখন আমরা কি বলি যে একটা ক্লু দে। ক্লু মানে হচ্ছে হিন্ট। হিন্ট একটা ইংলিশ শব্দ, মানে আংশিক ধারণা, কোনো কিছু সম্পর্কে আংশিক ধারণা দেওয়া। তাহলে ক্লু মানে কোনো একটা ধারণা বা কোনো কিছুর একটা আংশিক উত্তরটা দিয়ে দেওয়া। হ্যাঁ, তোমাকে তখন খুঁজে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসাইতে হবে। আমরা উইথ ক্লুজে কী হয়, উইথ ক্লুজে আমাকে বক্সের মধ্যে উত্তরগুলো দেওয়া আছে, আমি সেগুলোকে গ্রামাটিক্যাল সব ধরনের ম্যাটার্সগুলো মেনটেন করে আমি অ্যান্সারটাকে করতে হয়। তার মানে ক্লু দেওয়া আছে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে দেখছি যে আমাদের কোনো ধরনের ক্লু দেওয়া নাই। তার মানে তোমার মাথায় যত ধরনের শব্দ আছে বা ইংরেজিতে যত ধরনের শব্দ রয়েছে, এর যে কোনো শব্দ, যে কোনো ওয়ার্ড, যে কোনো পার্ট অফ স্পিচ বসতে পারে। এইটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এটা বেশ আমাদের কাছে কঠিন মনে হয় বা ট্রিকি মনে হওয়া স্বাভাবিক, এবং এটা আসলেই কঠিন। তারপরে আসি আমরা এখন
এই যে এত এত ওয়ার্ড রয়েছে, তোমরা যদি অক্সফোর্ড ডিকশনারি খুঁজো এর মধ্যে প্রায় 3 লক্ষ ওয়ার্ড থাকে একটা অক্সফোর্ড ডিকশনারি। তোমরা অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি বলা হয় 10th এডিশন বা 11th এডিশন, 3 লক্ষ ওয়ার্ড থাকে। তাহলে তুমি কি 3 লক্ষ ওয়ার্ড এখানে ইউজ করবা? অবভিয়াসলি নট। 3 লক্ষ ওয়ার্ড কেউ পারবে এটা টিচাররা প্রত্যাশাও করে না, করা উচিত না কখনোই না। 3 লক্ষ ওয়ার্ড মুখস্থ আসলে কেউই পারে না, বা আমি জানি না যদি পারে কিনা, পারা উচিত না 3 লক্ষ ওয়ার্ড একসাথে মনে রাখা। যাই হোক, আমরা এখন আসি এই উইদাউট ক্লুজগুলো আসলে আসবে কোথায় থেকে সেটা আমরা একটু ফাইন্ড আউট করি, যে আমার আসলে উইদাউট ক্লুজ কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে। 1 নম্বরে হচ্ছে প্যাসেজ থেকে। দেখো, আমরা কিন্তু আস্তে আস্তে এটাকে ছোট করে আনবো, আমাদের ক্লুজ নাই, তারপর আমরা কিছু ক্লু বের করার চেষ্টা করবো যে উইদাউট ক্লুজ আসলে আসে কোথা থেকে। তুমি ধরো অনেক কিছু পড়তে যাবা, কিন্তু তুমি জানো না এক্স্যাক্টলি কোন জায়গাটা থেকে কোয়েশ্চেনটা আসতে পারে বা কোথায় ফোকাস করে কোয়েশ্চেনটা আসে, তাহলে আমার জন্য জিনিসটা প্রিপারেশন নেওয়া কঠিন হয়ে যাবে। তাহলে 1 নম্বর হচ্ছে উইদাউট ক্লুজ আসার গুরুত্বপূর্ণ স্থান যেটা, সেটা হচ্ছে আমাদের এইচএসসির শর্ট সিলেবাসের প্যাসেজগুলো থেকে। বিশেষ করে তোমাদেরকে যেই শর্ট সিলেবাসের মধ্যে যেই আবার আমি সিকিউর করে দিয়েছি যে এই প্যাসেজ পড়লে তুমি সিকিউর থাকবা, ওই জায়গাতে যেই 14টা 15টা প্যাসেজ রয়েছে ওইগুলা বিশেষ ইম্পর্টেন্ট। তাহলে প্যাসেজ 2 নম্বর হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট অ্যান্ড বাংলাদেশ রিলেটেড। কি একটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট, যেমন এয়ার পলিউশন বা ট্রাফিক জ্যাম বা হচ্ছে ওয়াটার পলিউশন অথবা উইন্টার মর্নিং, এই জাতীয় জিনিসপত্রগুলো যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফেই ঘটে। আরেকটা জায়গা থেকে প্রায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আমরা এটাকে আরেকটু ডিফাইন করে দিচ্ছি, যেমন বিশেষ করে এগ্রিকালচার, রিভার, ইকোনমি, ট্রাফিক। আর আরেকটা জায়গায় প্রশ্ন আসে হিউম্যান লাইফ অ্যান্ড বুকস, যে বই আমাদের ভালো বন্ধু বা এই জাতীয় জিনিসগুলা। মোটা দাগে তুমি কোনো যদি একটা টেস্ট পেপার খুলে দেখো, তাহলে তুমি দেখবা যে বেশিরভাগ প্রশ্নই এই 4টা ক্যাটাগরিতে বিভক্ত। যেমন কিছু কিছু হচ্ছে প্যাসেজ থেকে আসবে, বেশিরভাগ প্রশ্নগুলো আসে হচ্ছে এইচএসসির তোমার যে সিলেবাস রয়েছে ওই সিলেবাসের প্যাসেজ কেন্দ্রিক, এইটা একটা বিষয়। 2 নম্বরে আসে হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট, সেটা ধরো ওয়াটার নিয়ে, সেটা হতে পারে আমাদের ধরো কি বলা যায় এয়ার নিয়ে, সেটা হতে পারে আমাদের গাছ নিয়ে, এই জাতীয় জিনিসগুলো থেকে প্রশ্ন আসে। তারপর আসে কি, হ্যাঁ এটার সাথে আবার কোরিলেশন থাকতে পারে, যে গাছ আমাদের টোটাল পরিবেশের জন্য আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট বা আমাদের অর্থনীতির জন্য কতটুকু ইম্পর্টেন্ট, এইটা একটা রিলেশন। তারপরে খেয়াল করো বাংলাদেশের কিছু জিনিস আসতে পারে, যেমন বাংলাদেশের এগ্রিকালচার বা এই ক্ষেত্রে অনেক সময় ফার্মারকে তোমরা কাউন্ট করতে পারো, ফার্মার্স, ওকে। রিভার, ইকোনমি, ট্রাফিক, মানে বাংলাদেশ রিলেটেড কিছু জিনিসপত্র থেকে প্রায় সময় বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে হিউম্যান লাইফ অ্যান্ড বুকস। হিউম্যান লাইফ মানে কি, যে মানব জীবনে আমাদের বন্ধুত্ব একটা বিষয় আছে, বইয়ের সাথে আমাদের রিলেশন কেমন, মানব জীবনে ফ্যামিলি রিলেশন কেমন, বা ফ্যামিলি বা হিউম্যান লাইফ অ্যান্ড ফ্যামিলি, হিউম্যান লাইফ অ্যান্ড ফ্রেন্ডস, হিউম্যান লাইফ অ্যান্ড স্কুল, হিউম্যান লাইফ অ্যান্ড টিচার, স্টুডেন্ট অ্যান্ড টিচার, মানে এই যে হিউম্যানের মধ্যে রিলেশনগুলো, এই জায়গা থেকেও প্রশ্ন আসে। তাহলে আমি প্রথমে আইডেন্টিফাই করে দিচ্ছি যে কোন জায়গা থেকে আদতে এই প্রশ্নটা আসে। আমি যদি বুঝতে পারি যে এখান থেকে প্রশ্ন আসে, তাহলে আমার উত্তর করাটা সহজ হবে বা প্রস্তুতি নেওয়ার সময় আমার খেয়াল থাকবে। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে আমার এই যে উইদাউট ক্লুজ এই ব্যাপারটাতে আসলে আমি এক্সপার্ট হতে আমাকে কি করা লাগবে, উইদাউট ক্লুজে এক্সপার্ট হতে আমাকে আদতে কি করা লাগবে। দেখো, উইথ ক্লুজের চেয়ে উইদাউট ক্লুজ আরও একটু এক ধাপে গিয়ে কঠিন, বা আমরা বলি কঠিনের তারতম্য যদি মাপি। কারণ কি, উইথ ক্লুজে ওয়ার্ডগুলো অ্যাটলিস্ট তোমার দেওয়া আছে, তুমি ওয়ার্ডগুলোর মিনিং জানলে বসাইতে পারতেছো। কিন্তু উইদাউট ক্লুজে এই ব্যাপারটা একটু জটিল হওয়ার কারণ হচ্ছে তোমাকে কোনো ক্লু দেওয়া নাই, তুমি ওয়ার্ড খুঁজে পাবো না যেখানে আসলে কি হইতে পারে। সো এইটার পার্সপেক্টিভে কিছু বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো,
উইদাউট ক্লোজে আমাকে যদি খুব ভালো করতে হয় তাহলে আমাকে বেসিক ইংলিশে গুরুত্ব দিতে হবে। এখন বেসিক ইংলিশ কি, যেমন তোমাদের বেসিক ইংলিশের ক্লাসও কিন্তু দিচ্ছি বা আরও নেক্সটে বাকি আছে, সেই অ্যাটলিস্ট তোমাকে নাম্বার, পার্সন, টেন্স এই তিনটা জিনিসে বেশ গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শিখতে হবে। তিনটা জিনিস, নাম্বার, পার্সন আর হচ্ছে টেন্স, তিনটা। তাহলে এটাকে যদি আমি আরো আইডেন্টিফাই করি কি কি বলতে পারছি, নাম্বার, পার্সন আর হচ্ছে আমাদের আরেকটা থাকে সেটা হচ্ছে কি টেন্স। এই বেসিক ইংলিশের জায়গাটা আমাকে গুরুত্ব সহকারে ক্লিয়ার করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাকে অবভিয়াসলি আমি উইথ ক্লোজের সাথে যে কথাটা বলেছি সেটা হচ্ছে ভোকাবুলারি রিচনেস বাড়াতে হবে। এখন তুমি ভোকাবুলারি পারো না বা ভোকাবুলারি শিখবা না কিন্তু তুমি উইদাউট ক্লোজ পারবা, এটা প্রত্যাশা করা সত্যি খুবই নেগেটিভ এবং বোকামি। ভোকাবুলারি না পারলে, ভোকাবুলারিতে খুব দক্ষ হতে না পারলে এবং বেসিক ইংলিশ যদি তোমার সেন্স না থাকে, এটা সেন্টেন্স পড়ে যদি তুমি অর্থটা ধরতে না পারতেছো বা সেন্টেন্সটার প্যাটার্নটা ধরতে না পারো, এই ক্ষেত্রে কিন্তু সত্যি এটা একটু কষ্টকর। হ্যাঁ, বলাটা একটু যদিও খারাপ যে ভাইয়া আপনি আমরা আপনার কোর্স কিনেছি তাহলে কি আপনারা আমাদেরকে ভয় দেখাচ্ছেন কেন? বিষয়টা ভয়ের না, বিষয়টা ভয়ের না। তুমি এর আগে 12 বছর পড়াশোনা করেই আসছো, আমার কাছে তো 2 মাস 2.5 মাস। আমরা এপ্রিলে শুরু করলাম ক্লাস, মেতে শুরু করছি, মে, জুন, জুলাই আমাদের কোর্স অলমোস্ট শেষের দিকে চলে আসছে। তাহলে আমি তো 3 মাসে একটা মানুষকে একদম 1 থেকে শুরু করে 12 পর্যন্ত 12 বছরে যা শিখছে তা দেওয়া কখনো সম্ভব না। বাট আমি তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি, নেক্সটে তুমি কিভাবে আগাবা, তোমার লাইফটা কিভাবে আগানো উচিত। তোমাকে ভোকাবুলারি রিচনেস বাড়াতে হবে, এটা যে কোনোভাবে হোক, বেশি বেশি পড়ে হোক, ভোকাবুলারি মুখস্থ করে হোক, নিউজ পেপার থেকে শব্দ বের করে হোক, আর্টিকেল পড়ে হোক, টিভি দেখে হোক, মুভি দেখে হোক, সিরিয়াল দেখে হোক, বাই এনি ওয়ে ইউ হ্যাভ টু এনরিচ ইউর ভোকাবুলারিজ। সো দ্বিতীয় কথা এটা। আর 3 নাম্বার কি বলবো, 3 নাম্বার যেই কথাটা আমি বারবারই বলবো সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এই 3টা বিষয় হচ্ছে আমি উত্তর করার জন্য রাখবো, আর এই পাশে হচ্ছে আসলে কোথা থেকে প্রশ্নগুলো আসে। তাহলে এই পাশটায় খেয়াল করো কোন কোন টপিক বা কোন কোন জনরা থেকে প্রশ্ন আসে। জনরা মানে হচ্ছে সেক্টর, স্পিয়ার, কোন কোন জায়গাগুলো সেকশন থেকে কোয়েশ্চেন আসে, এটা হচ্ছে এই সেক্টর। আর এই পাশে আলোচ্য বিষয় হচ্ছে আমাকে যদি উইদাউট ক্লুজে খুব ভালো করতে হয় তাহলে আমি আসলে কোন জিনিসে ফোকাস করব, কিভাবে সলভ করতে হবে সেটা জানতে হলে তোমাকে এই জায়গাটাতে একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। সময় যদিও কম, তোমাদের যার যেভাবে সম্ভব হয় বেসিক ইংলিশের ক্লাসগুলো 2টা দিয়েছি অলরেডি, আরও 1-2টা আসবে সামনে, সেগুলো করার চেষ্টা করো। কোনো একটা বই থেকে টেন্সটা ভালোভাবে দেখে নাও, কোনো একটা বই থেকে কিছু ওয়ার্ড মিনিং শিখো, অথবা যখন তুমি প্যারাগ্রাফ পড়তেছো, প্যাসেজ পড়তেছো বা একটা এসে পড়তেছো, কোনো একটা স্টোরি পড়তেছো, তখন যেই ওয়ার্ডগুলো তোমার কাছে কঠিন মনে হচ্ছে, যে ওয়ার্ডগুলো একটু ট্রিকি মনে হচ্ছে, এটাকে আমরা কি করি বেশিরভাগ স্টুডেন্ট, আচ্ছা এটা পরে নিব না, কঠিন আবার কই ডিকশনারি খুঁজবো, না এটা করা যাবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের জন্য লস। তোমাকে বলে দিয়েছি কোন কোন ডিকশনারি তোমরা ডাউনলোড করবা। সো এখন তো আর বই খুঁজে এত ওয়ার্ড বের করার সুযোগ নাই, ডিকশনারি আছে। অথবা তোমরা অনলাইনে সার্চ করতে পারো অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি অথবা ক্যামব্রিজ ডিকশনারি, এই দুইটা যে কোনোটা একটা সার্চ করে নিবা। তাহলে এই জায়গাগুলো যদি খেয়াল রাখি তাহলে আমরা অ্যান্সার করাটা আমাদের জন্য সহজ হবে। ভাই কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি। ভাইয়াকে রুটিন পাল্টাই দিয়েছেন কেন? রুটিন পাল্টাবো কেন? ও আচ্ছা, তারিখ অনুযায়ী ক্লাসের ডেট, আজকে তো বুধবারই। আফিফা কি বলেছো আমি বুঝতে পারিনি। আফিফা তুমি যদি আরেকবার আমাকে কমেন্টটা করো তাহলে আমার বুঝতে সুবিধা হবে। 5টায় না, আজকে তো 5টায় না, 5টা একদিন দিয়েছিলাম, গতকাল আমার ক্লাস ছিল ইউনিভার্সিটিতে, তাই আমি 5টায় দিয়েছি। তোমরা সবাই উইদাউট ক্লোজের ব্যাপারটা ধরতে পেরেছো কিনা এটা একটু জানাও।
আমরা তাহলে উইদাউট ক্লুজ সম্বন্ধে আমরা প্র্যাকটিসে চলে যাবো। এই বিষয়গুলো শুধু প্র্যাকটিসই এখানে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? এগুলা বেশ গুরুত্ব হচ্ছে প্র্যাকটিসের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম আফরিন সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা প্র্যাকটিস সেশনে যাচ্ছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম বলে দিলাম। চলো আমরা প্র্যাকটিসে, আমাদের এখানে আরও বেশি স্মার্ট বাংলাদেশের প্রতিফলন হয়েছে, যেখানে কারেন্ট প্রায় আধা ঘন্টার থেকে নাই। জি ভাইয়া বুঝছি। ওকে, চলো আমরা প্র্যাকটিস সেশনের দিকে আমরা গুরুত্ব দিই। ওকে, আমাদের প্রথম কোয়েশ্চেন, তোমরা একটু দেখো যে সবগুলো লেখা বুঝতে পারছো কিনা, আমাকে এটা একটু জানাও, তাহলে আমি আমাদের এই প্রবলেম সলভ করার আলোচনা শুরু করে দিব। কিভাবে করব, কোন জায়গায় খেয়াল করব, এগুলোকেও আমি গুরুত্ব দিব। হ্যাঁ, আমি আরও কথা আছে এখানে, উইদাউট ক্লুজে আরও অনেক বিষয় কথা আছে। ক্লিয়ার না? ওকে, চলো আমরা তাহলে শুরু করছি। আচ্ছা, খেয়াল করো, একটা ব্যাপার খুব গুরুত্ব দিয়ে শোনো। সেটা কি? সেটা হচ্ছে উইদাউট ক্লুজ মানে কি? কোনো ক্লু নাই, তাই না? এখন ধরো একটা শব্দ তুমি দিয়েছো, ধরো একটা জায়গার মধ্যে, মনে করো যে সে মনে করে, হি থিংস। এখন তোমার এক বন্ধু যদি বলে হি কনসিডার্স, এইটা অর্থ কিন্তু থিঙ্কের মতো কিন্তু অর্থ দিচ্ছে। তার মানে থিংস যে অর্থটা দিচ্ছে, কনসিডার সেম মিনিংটাই দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভুল হবে না। তার মানে সিনোনিমাস ওয়ার্ড যদি হয় সেক্ষেত্রে কোনো ভুল নেই। তার মানে এইটা নিয়ে ঘাবড়ানোর কোনোই দরকার নেই, কোনোই প্রশ্নই ওঠে না যে আমি তো থিংস দিলাম, আমার বন্ধু তো কনসিডার দিচ্ছে, তাহলে আমারটা মনে ভুল না। ব্যাপারটা ওইরকম না। যেহেতু কোনো ক্লু নাই, সেক্ষেত্রে তোমাকে সামঞ্জস্যপূর্ণ বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসাইতে হবে। এক্ষেত্রে ওয়ার্ড ভ্যারি করতে পারে, কিন্তু পার্ট অফ স্পিচটার জন্য সেম থাকে। যেখানে ভার্ব সেখানে ভার্বই যেন হয়, যেখানে নাউন সেখানে যেন নাউনই হয়। ওকে, চলো আমরা একটু সলভ করি। প্রথম প্রশ্ন নিয়েছি নেলসন ম্যান্ডেলা থেকে। নেলসন ম্যান্ডেলা স্ট্রাগলড ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। নেলসন ম্যান্ডেলা পুরো বিশ্বতে ন্যায় বিচারের জন্য সংগ্রাম করেছেন। অ্যাজ অ্যান আইকন অফ পিচ অ্যান্ড ড্যাশ। আইকন অর্থ কি? প্রতীক বা মূর্তি হিসেবে। কি? শান্তি এবং ড্যাশের মূর্তি হিসেবে হি গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য ড্যাশ অফ অ্যাপার্থেড টু আ মাল্টি রেশাল ডেমোক্রেসি। তিনি শান্তি এবং ড্যাশের প্রতীক হিসেবে দক্ষিণ আফ্রিকাকে বর্ণবৈষম্যের ড্যাশ থেকে বহুজাতীয় গণতন্ত্রের পথে নিয়ে গিয়েছেন। তাহলে প্রথমটা আমাদের কি হচ্ছে, উত্তরটা খেয়াল করো তো, যে অ্যাজ অ্যান আইকন অফ পিচ অ্যান্ড ড্যাশ। নেলসন ম্যান্ডেলাকে কিসের মূর্তি বলা হতো বা প্রতিমূর্তি? শান্তি এবং বলতো কি? সম্মিলন বা সম্প্রীতি বা রিকনসিলিয়েশন। কি বলি আমরা এটাকে? রিকনসিলিয়েশন। তাহলে এই আনসারটা আমরা কি পাচ্ছি? রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন। ওকে, হি গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য ড্যাশ অফ অ্যাপার্থেড। তিনি দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের ড্যাশ থেকে মুক্ত করে বহুজাতীয় গণতন্ত্রের দিকে নিয়ে গেছেন। তাহলে মানে বর্ণবৈষম্যের কি থেকে? বর্ণবৈষম্যের কি থেকে? অ্যান্সার করতে দেখি। 2 নাম্বার। ভাই বড় করেন লিখেন কাইন্ডলি। এর থেকে বড় করে কেউ লিখবো বলো? তো জায়গা হবে না নিচে। ঠিক আছে, এরপরে আমরা ফন্টটা একটু বড় করে দিব। 2 নাম্বারটা দেখে অ্যান্সার করতে পারো কিনা। বিয়ে কি হবে? বি নাম্বার, যে হি গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য ড্যাশ অফ অ্যাপার্থেড টু আ মাল্টি রেশাল ডেমোক্রেসি। তিনি বহুজাতীয় গণতন্ত্রের দিকে নিয়ে গিয়েছেন কি থেকে? বর্ণবৈষম্যের শিকল থেকে। তাহলে কি হবে? শিকলস। ওকে, from the shackles of apartheid to a multi-racial democracy. Despite প্রত্যয় হচ্ছে সত্ত্বেও, despite being dashed for nearly 3 decades. 3 decades মানে আমরা জানি কি? 3 দশক। প্রায় 3 দশক ড্যাশ হওয়া সত্ত্বেও, for his fight ড্যাশ হোয়াইট মাইনরিটি রুল। তাহলে সাদাদের বা সাদা নাগরিকদের বা সাদা মানুষদের আধিপত্যের ড্যাশে সংগ্রামের জন্য তিনি প্রায় 3 দশক ড্যাশ থাকার পরেও ম্যান্ডেলা নেভার ড্যাশ হিজ রিজলভ। ম্যান্ডেলা কখনো তার যেই চিরপ্রতিজ্ঞা বা দৃঢ় প্রতিজ্ঞাকে ড্যাশ করেননি টু ফাইট ফর হিজ
পিপলস ড্যাশ, তার নাগরিকদের জন্য, তার নাগরিকের ড্যাশের জন্য সংগ্রাম করতে। ওকে, দেখি তোমরা পারো কিনা, আমি এক দুটো অ্যান্সার করি। ডেসপাইট বিং ইমপ্রিজন্ড, নেলসন ম্যান্ডেলা কিন্তু কি ছিলেন, তিনি হচ্ছে প্রায় 3 দশক, মানে এটা 27 বছর ধরা হয়, 27 বছর তিনি জেলে ছিলেন। তাহলে আমি কি বলতে পারি, ডেসপাইট বিং ইমপ্রিজন। আচ্ছা, এই যে বিংটা আছে, বিং এর পরে কি হবে, ভার্বের V3, খেয়াল করবা, বিং এর পরে কি হবে আমাদের V3, বিং এর পরে। ডেসপাইট বিং ইমপ্রিজন্ড, তাহলে কি পেলাম আমরা, যে কারারুদ্ধ থাকার পরেও বা থাকা সত্ত্বেও ফর নিয়ারলি 3 ডিকেডস, প্রায় 3 দশক যাবৎ তিনি কারারুদ্ধ থাকার সত্ত্বেও, হিজ ফাইট, কেন ছিলেন, হিজ ফাইট ড্যাশ হোয়াইট মাইনরিটি রুল। ডি নাম্বারটা তোমরা অ্যান্সার করো, সবাই ডি নাম্বার অ্যান্সার করো। Against, right? Against white minority rule. Mandela never dash his resolve. ম্যান্ডেলা কখনোই তার দৃঢ় প্রতিজ্ঞা বা তীব্র ইচ্ছাটা হারাননি। ম্যান্ডেলা নেভার, যেহেতু অতীতের ঘটনা তাই আমরা কি দিব, লস্ট। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস, কি, তার নাগরিকদের কিসের জন্য তিনি সংগ্রাম করা বন্ধ করেননি, বা তিনি তার দৃঢ় প্রতিজ্ঞা হারাননি তার নাগরিকদের কিসের জন্য। নাগরিকদের কি বলতো, তার নাগরিকদের কি চেয়েছেন, বা যেই দক্ষিণ আফ্রিকার মানুষেরা কি পাক, তাদের কিসের জন্য। সবাই, তানহা উত্তর দিচ্ছে সঠিক, তানজিনাও উত্তর সঠিক দিয়েছে, উর্মি জাহান বৃষ্টি উত্তর সঠিক দিয়েছে। ওকে, তোমরা এখন এফ নাম্বারটা অ্যান্সার করো, এফ। রাইট, ইম্যানসিপেশন। তাহলে এটা উত্তর কি পাচ্ছি আমরা, ইম্যানসিপেশন, মুক্তি, রাইট, ইম্যানসিপেশন। ওকে, তারপর বিং ড্যাশ হি ওয়ান্টেড টু ব্রিং ডাউন অ্যাপার্থেড, তিনি ড্যাশ হয়ে তিনি বর্ণবৈষম্যকে থামাতে চেয়েছেন, বন্ধ করতে চেয়েছেন। ড্যাশ আ সিভিল ওয়ার, একটি গৃহযুদ্ধকে ড্যাশ করে। এই ওয়ার্ডগুলো কিন্তু প্যাসেজের মধ্যে ছিল, প্যাসেজটা যাদের ধারণা আছে তারা পারার কথা। বিং ড্যাশ, তিনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে হি ওয়ান্টেড টু ব্রিং ডাউন অ্যাপার্থেড, তিনি এই বর্ণবৈষম্যকে থামাতে চেয়েছেন। তাহলে কি হবে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে। তাহলে বিং এর পরে বলেছে কি, V3, তাহলে কি হবে, বিং ডিটারমিন্ড, হি ওয়ান্টেড টু ব্রিং ডাউন অ্যাপার্থেড, তিনি বর্ণবৈষম্যকে থামাতে চেয়েছেন। কি করে, একটা গৃহযুদ্ধকে লাগিয়ে নাকি গৃহযুদ্ধকে অ্যাভয়েড করা, মানে গৃহযুদ্ধের জন্য না লাগে সেই দিকে খেয়াল রেখে তিনি কি করতে চেয়েছেন, বর্ণবৈষম্যকে থামাতে চেয়েছেন। কারণ এমন একটা অবস্থা ছিল তো ওই সময়টায়, যে দক্ষিণ আফ্রিকার মধ্যে সাদা আর কালোদের মধ্যে এক ধরনের গৃহযুদ্ধ, মানে হচ্ছে দেশের নাগরিকরা যখন দুই পক্ষে ভাগ হয়ে ভিন্ন পথে চলে যায়, একজন আরেকজন থেকে আলাদা হয়ে যেতে চায়, তখন এটাকে আমরা আসলে বলি হচ্ছে গৃহযুদ্ধ। তাহলে এখানে কি হচ্ছে, ওয়ার্ডটা অ্যাভয়েড। তাহলে অ্যাভয়েডের সাথে কি যুক্ত হবে, একটা ভার্বের সাথে আইএনজি। আমরা বলেছি কি, একটা ভার্বের পরে খেয়াল করো, এই যে একটা ভার্বের পরে যখন তুমি আরেকটা ভার্ব যুক্ত করবা, তখন এটার সাথে আসলে এটা জিরান্ডের মতো অ্যান্সার দিবে। তাহলে কি হবে, এখানে একটা প্রিন্সিপাল ভার্ব আছে, তাহলে দ্বিতীয় ভার্বটা কি হবে, আমাদের আইন যুক্ত হবে, অ্যাভয়েডিং। তাহলে কি পাচ্ছি আমরা, অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার।
তাহলে এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব, ওইটা আসলে অর্থ দেয় কি এড়িয়ে, করে, খেয়ে। তাহলে এরকম মিনিং কি দিবা যে যেন আমি বলতে পারি যে আই উইল গো টু মার্কেট আফটার ইটিং ফুডস। কি বললাম যে আমি খাবারগুলো খেয়ে আমি বাজারে যাব। তাহলে যাওয়ার পরে এখানে আফটারের পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি, যেহেতু টু ছাড়া বাকি প্রিপোজিশন হয়। তুমি এই বাক্যটাকে ঠিক এইভাবে লিখতে পারো, খেয়াল করো এইভাবে যে ইটিং রাইস আই এম ফিলিং এনার্জেটিক। কি লিখলাম খেয়াল করো তো, ইটিং রাইস আই এম ফিলিং এনার্জেটিক, খাবার খেয়ে আমি খুব শক্তিশালী বোধ করছি। তার মানে একটা কাজ করে, খাবার খেয়ে, গোয়িং টু মার্কেট বাজারে গিয়ে, টকিং টু মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে কথা বলে, অথবা লুজিং মাই ফোন আমার ফোনটা হারিয়ে, এরকম কোনো কিছু করে এরকম যদি মিনিং দেয় সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, ভার্বের সাথে আইএনজি, করে, খেয়ে। হ্যাঁ, মিনিং কি দেয়, খেয়ে। আচ্ছা, তাহলে এখানে কি হবে, একটা গৃহযুদ্ধকে অবজ্ঞা করে, গৃহযুদ্ধকে পাশ কাটিয়ে, ঠিক আছে, অ্যাভয়েড হতে এখানে ছিল পাশ কাটানো বা হচ্ছে গৃহযুদ্ধকে এড়িয়ে গিয়ে। তাহলে এখানে কি আসছে অতটা, অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। ওকে, হি ওন দ্য ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড, তিনি পুরো পৃথিবীর কি পেয়েছিলেন, তিনি পুরো পৃথিবীর মানুষের কি পাইছেন, এটা একটা উত্তর। আর হচ্ছে ওভারকামিং মেনি ড্যাশ ইন হিজ লাইফ, তিনি তার জীবনের অনেকগুলো ড্যাশকে অতিক্রম করে হি বিকেম সাকসেসফুল অ্যাট লাস্ট, তিনি সবশেষে সফল হয়েছিলেন। দেখি এই দুইটা ওয়ার্ড তোমরা খুঁজে পাও কিনা, সেটা কি, যে হি ওন দ্য ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড, তিনি পুরো পৃথিবীর ড্যাশ পেয়েছেন। আই নাম্বার কি হবে বলতো, অনেকে বলছে সাপোর্ট, অনেকে বলছে অ্যাপ্রিসিয়েশন, আর কিছু হতে পারে, প্রেস্টিজ হতে পারে না, প্রেস্টিজ। তাহলে এই অ্যান্সার দেখো, হি ওন দ্য সাপোর্ট, অথবা বলতে পারো যে অ্যাসিস্ট্যান্স, সাহায্য, অথবা হেল্প। তিনি কি পেয়েছেন, তিনি পুরো বিশ্বের সাহায্য পেয়েছেন বা সমর্থন পেয়েছেন। এখানে সাহায্য সমর্থন দুটোই হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে তুমি অ্যাসিস্ট্যান্স কেউ বলতে পারো, কিছু দিলেই কি অ্যাসিস্ট্যান্স, যে আমাকে 100 টাকা দেন এটা অ্যাসিস্ট্যান্স না। কাউকে যখন তুমি পরামর্শ দিবা, দ্যাট ইজ অলসো আ কাইন্ড অফ সাপোর্ট অ্যান অ্যাসিস্ট্যান্স, আ কাইন্ড অফ হেল্প, সেটা এক প্রকার সাহায্য। ওকে, ওভারকামিং মেনি ড্যাশ ইন হিজ লাইফ, তার জীবনের অনেকগুলো ড্যাশকে পার করে হি বিকেম সাকসেসফুল অ্যাট লাস্ট, তিনি অবশেষে সফল হয়েছিলেন। দেখি এই ওয়ার্ডটা কি পেতে পারো, কি ওভারকাম, ওভারকাম মানে তো হচ্ছে মানে উতরে যাওয়া, কাটিয়ে ওঠা, তাই না? তাহলে তিনি জীবনের অনেকগুলো কি কাটাইছেন, ভালো সময়, খারাপ সময়, কষ্ট, কি স্ট্রাগলটা সুন্দর লাগছে। ওভারকামিং মেনি স্ট্রাগলস ইন হিজ লাইফ, তাহলে মেনি আছে যেহেতু আমরা ওই নাউনটাকে প্লুরালে দিব অ্যান্সার, ঠিক আছে? কেউ কিন্তু কোনো গাইড, বই, কোয়েশ্চেন পেপার খুঁজে অ্যান্সার দিও না, তোমরা যা পারো তাই অ্যান্সার দাও। আই রিকোয়েস্ট ইউ not to open any kind of book, test paper, guide or any other things. Just answer very, very honestly. Okay? অনেকে ডিফিকাল্টিস দিয়েছে, অনেকে স্ট্রাগলস দিয়েছে। হ্যাঁ, দুইটা অ্যান্সার কিন্তু রাইট। দেখছো, ভাবলে উত্তরগুলো সুন্দর আসে। তাহলে মেনির ক্ষেত্রে কি হবে, এখন হয় স্ট্রাগলস দিব আমরা, অথবা ডিফিকাল্টিস। ওকে, ডান। তাহলে আশা করছি এই জিনিসটা তোমাদের কাছে খুব একটা কঠিন লাগে নাই। তাহলে এইরকম আসলে পারবা কিনা, যদি এই প্রশ্নটা যদি কারো বোর্ডে চলে আসে, এটা দিতে পারবা? হ্যাঁ, এটা হতে পারে যে ওভারকামিং মেনি ক্রিটিক্যাল টাইমস, এটাও কিন্তু হতে পারে যে ওভারকামিং মেনি ক্রিটিক্যাল টাইমস। যে তিনি জীবনের অনেক কঠিনতম সময়গুলো পার করে বা উতরে বা অতিক্রম করে তিনি শেষে সফল হয়েছিলেন।
ঠিক এই প্রশ্নটা যদি কোনো পরীক্ষা চলে আসে তাহলে কিন্তু একেবারে সুন্দর হবে। ওকে, তাহলে আমরা চলো তারপরেরটা যাচ্ছি, ঠিক আছে? আমরা পরেরটা সলভ করি। খেয়াল করো, এটাকে আমরা বুঝে বুঝে এইটা আমি সলভ করবো, ঠিক আছে? এর পরেরটা তোমাদের দিয়ে করাবো আবার। ওকে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। Although globalization is mainly connected with business, trade and international relations, কি বলেছি খেয়াল করো। Although globalization is mainly connected with business, trade and ইন্টারন্যাশনাল রিলেশনস, কি বলেছে দেখো, যদিও বিশ্বায়নের বিষয়টা বা বিশ্বায়ন জিনিসটা এটা শুধু ব্যবসা বাণিজ্য বা এটা প্রধানত ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের সাথে সম্পৃক্ত একটা বিষয়। বোঝার চেষ্টা করি কি বলেছে, যে যদিও বিশ্বায়ন ব্যাপারটাই, যে বিশ্বায়ন এক দেশ থেকে আরেক দেশে সহজে চলে যাওয়া, সহজে ফোনে কথা বলা, এক দেশের সংস্কৃতি কালচার আরেক দেশের সাথে সম্পৃক্ত হওয়া, ভারতের মুভি বাংলাদেশে আসা, ভারতের ড্রেস বাংলাদেশে আসা, বাংলাদেশে ইলিশ ভারতে যাওয়া, এই বিষয়গুলো আসলে গ্লোবালাইজেশনের একটা ফল। গ্লোবালাইজেশন টোটাল জিনিসটা এটা না, গ্লোবালাইজেশনের একটা ফল হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, although globalization is mainly connected with business, trade and international relations, যদিও বিশ্বায়নটা বিশেষ করে বা প্রধানত সম্পৃক্ত হলো ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের সাথে, it is no longer viewed, view মানে আসলে দেখা, view মানে কি? দেখা, দেখা। তাহলে it is no longer viewed, এটাকে আর দেখা হয় না from that perspective alone, perspective মানে হচ্ছে ওই ক্ষেত্রে, ওই ক্ষেত্র থেকে, ক্ষেত্র। তাহলে কি বলছে খেয়াল করে, যে যদিও বিশ্বায়নটা ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের সাথেই বিশেষভাবে জড়িত বা প্রধানত, কিন্তু এটাকে বা এই বিশ্বায়নকে এখন আর শুধু ওই একই ক্ষেত্রে দেখা হয় না। মানে এখন শুধু ভাবা হয় না যে বিশ্বায়ন বলতে শুধু ব্যবসা বাণিজ্য অথবা বিশ্বায়ন বলতে শুধু আন্তর্জাতিক রাজনীতি, এটাই নয়। পরিবর্তন এসেছে, অনেক ক্ষেত্রে পরিবর্তন এসেছে, অনেক ক্ষেত্রে বিশ্বায়নের ছোঁয়া লেগেছে আমাদের। আচ্ছা, তারপরে খেয়াল করো কি বলেছে, দ্য টাইড অফ ড্যাশ ইজ নাও এনক্রচিং ইনটু আদার ড্যাশ টু। আচ্ছা, দ্য টাইড মানে কি? জোয়ার, আমি এটাই বলছিলাম, জোয়ার। দ্য টাইড অফ ড্যাশ ইজ নাও এনক্রচিং। এনক্রচ মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, অনুপ্রবেশ করা। হ্যাঁ, অনুপ্রবেশও বলা যাবে না, এটাকে বলবো হচ্ছে সীমা লঙ্ঘন করে অন্য জায়গায় পৌঁছে যাওয়া। হ্যাঁ, এনক্রচ, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাওয়া, এক ক্ষেত্র থেকে আরেক ক্ষেত্রে পৌঁছে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় সম্পৃক্ত হয়ে যাওয়া। আচ্ছা, তাহলে দ্য টাইড অফ ড্যাশ, তাহলে ড্যাশের জোয়ারটা ইজ নাও এনক্রচিং ইনটু আদার ড্যাশ টু। এখানে বলেছে দেখো, এই ক্ষেত্রে যে বিশ্বায়ন জিনিসটা যদি প্রধানত ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক সম্পর্কের সাথে জড়িত, কিন্তু এখন বা বর্তমানে এসে এটাকে শুধুমাত্র ওই ক্ষেত্রগুলোতেই চিন্তা করা হচ্ছে না, তাহলে অবশ্যই অন্য ক্ষেত্রেও এটা যাচ্ছে। তাহলে এখন কি আসবে, যে তাহলে কি পাচ্ছি আমরা, যে দ্য টাইড অফ গ্লোবালাইজেশন, যে বিশ্বায়নের এই স্রোতটা, এই ধারাটা, এই জোয়ারটা, বিশ্বায়নের জোয়ারটা, গ্লোবালাইজেশন। তাহলে কি পেলাম আমরা, যে দ্য টাইড অফ গ্লোবালাইজেশন ইজ নাও এনক্রচিং ইনটু আদার ড্যাশ টু, আদার পার্সপেক্টিভ টু, রাইট, অথবা আদার সেক্টরস টু, আদার স্পেয়ার্স টু, অনেকগুলো অ্যান্সার হতে পারে। তাহলে আমরা লিখতে পারছি কি, আদার সেক্টরস টু। তাহলে কি পাচ্ছে, যে বিশ্বায়নকে এখন কি এটা বা বিশ্বায়নের ধারাটা এখন অন্যান্য ক্ষেত্রেও এটা তার প্রবেশ ঘটাচ্ছে, তার সমন্বয় ঘটাচ্ছে। ওকে, স্যাটেলাইট চ্যানেলগুলো অ্যান্ড দ্য ইন্টারনেট আর ড্যাশ
তাহলে স্যাটেলাইট চ্যানেলগুলো এবং ইন্টারনেট, এই যে ইন্টারনেট বা প্রযুক্তির ব্যবহার আমাদের কাছে, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া, এগুলো আর ড্যাশ দেখো কন্টিনিউয়াস হবে। কিন্তু আমরা কিন্তু এই যে উইদাউট ক্লোজের টেন্স ব্যাপকভাবে খেয়াল রেখে অ্যান্সার করতে হবে। দেখো এখানে কিন্তু আর আছে, তার মানে কন্টিনিউয়াস টেন্স। তাহলে টেলিভিশন মানে স্যাটেলাইট চ্যানেলগুলো এবং আমাদের ইন্টারনেট ড্যাশ ড্যাশ করতেছে কমন কন্টিনিউয়াস টেন্স। তাহলে ড্যাশ করতেছে all sorts of customs and behavior into our homes। সকল ধরনের, কাস্টম মানে হচ্ছে সংস্কৃতি, কাস্টম মানে কি সংস্কৃতি, সকল প্রকার সংস্কৃতি এবং ব্যবহার আমাদের ঘরে, আমাদের ঘরের মধ্যে কি করতেছে, নিয়ে আসতেছে। তাহলে এই স্যাটেলাইট চ্যানেলগুলো এবং ইন্টারনেট কি করছে, all sorts of customs and behavior into our home, into মানে কোনো কিছুর ভিতরে। তাহলে আমাদের ঘরের ভিতরে সকল প্রকার সংস্কৃতি এবং ব্যবহার আচার আচরণকে নিয়ে আসতেছে। তাহলে কি হবে, তাহলে আর যেহেতু আছে তাহলে নিয়ে আসা কি ব্রিং, তাহলে ব্রিং এর সাথে আইন যুক্ত করব। আর ব্রিংইং all sorts of customs and behavior into our home। তাহলে এই স্যাটেলাইট চ্যানেলগুলো এবং ইন্টারনেট আমাদের ঘরের মধ্যে সকল ধরনের আচার আচরণ, সকল ধরনের ব্যবহার, সকল ধরনের সংস্কৃতিকে ঘরে নিয়ে আসছে। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্লোবালাইজেশন, এই যে বিশ্বায়নের ইনফ্লুয়েন্স মানে কি বিশ্বায়নের প্রভাবের মধ্যে, গ্লোবাল ড্যাশ আর স্টিডিলি গেটিং ইন্টিগ্রেটেড উইথ লোকাল কালচার্স। ইন্টিগ্রেট উইথ মানে হচ্ছে সম্পৃক্ত হওয়া বা মিলে যাওয়া, সম্পৃক্ত হওয়া বা মিলে যাওয়া। খেয়াল করুন কি বলেছে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্লোবালাইজেশন, এই বিশ্বায়নের প্রভাবে গ্লোবাল ড্যাশ বৈশ্বিক ড্যাশটা আর স্টিডিলি, স্টিডিলি মানে ধীরে 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 ধীরে, স্টিডিলি, হ্যাঁ, আর স্টিডিলি গেটিং ইন্টিগ্রেটেড। তাহলে বৈশ্বিক ড্যাশটা ধীরে ধীরে যুক্ত হয়ে যাচ্ছে কিসের সাথে, লোকাল কালচারের সাথে বা আমাদের আঞ্চলিক, আমাদের দেশীয় সংস্কৃতির সাথে পুরো বিশ্বের ড্যাশটা মিলে যাচ্ছে। এই অ্যান্সারটা দেখি তোমাদের বুদ্ধি দিয়ে তোমরা অ্যান্সার করতে পারো কিনা, শুধু এই কোয়েশ্চেনটা। এখানে শুধু ডি নাম্বারটা তোমরা অ্যান্সার করে দেখি। উইদাউট ক্লুজকে আমরা একদম বুঝে বুঝে সলভ করার চেষ্টা করব। দেখি ডি নাম্বারটা তোমরা খুব বুদ্ধি দিয়ে অ্যান্সার করতে পারো কিনা, যে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্লোবালাইজেশন গ্লোবাল ড্যাশ আর স্টিডিলি গেটিং ইন্টিগ্রেটেড উইথ লোকাল কালচার্স। সবাই একটু অ্যান্সার করে দেখি তোমার বুদ্ধিতে কি খাটে, যে এই বিশ্বায়নের কারণে, বিশ্বায়নের প্রভাবে আমাদের দেশীয় সংস্কৃতির সাথে বৈশ্বিক ড্যাশ মিলে যাচ্ছে বা যুক্ত হচ্ছে, সম্পৃক্ত হচ্ছে ধীরে ধীরে। গ্লোবাল রিলেশনস আর স্টিডিলি গেটিং ইন্টিগ্রেটেড উইথ লোকাল কালচার, আমাদের দেশীয় সংস্কৃতির সাথে বৈদেশিক সম্পর্ক মিলতেছে। দেখি কে কি, অনেকে কালচার দিচ্ছে, অনেকে রিলেশন দিচ্ছে। কি হবে বলো দেখি। আচ্ছা যাই হোক, অনেকের এখানে অ্যান্সারটা আমরা যদি ধরি কমিউনিকেশন বলছে, অনেকে বলছে কমিউনিকেশন। হ্যাঁ আচ্ছা খেয়াল করো, একটা জিনিসের সাথে তো একই রকমের জিনিস মিলবে, তাই না? আমি যদি বলি কি, যে বাংলাদেশের শার্টের বাজারের সাথে বৈশ্বিক শার্টের বাজারের অনেক পার্থক্য আছে, তাহলে শার্টের বাজারের সাথে শার্টের বাজারের পার্থক্য। আবার যদি বলি বাংলাদেশি মানুষের আচরণের সাথে ভারতের মানুষের খাদ্যাভ্যাসের পার্থক্য আছে, এটাকে মিলবে? এখানে বলতেছি বাংলাদেশের মানুষের, বা ধরো হচ্ছে বাংলাদেশের মানুষের আচরণ, ওই দিক দিয়ে বলতেছে তারা খাদ্যাভ্যাস, দুইটা জিনিস তো কখনোই কম্পেয়ার করা যায় না। আবার বললাম তানহার নাকের সাথে ওর মায়ের কানের মিল আছে, এটা কি হবে?
তার মানে তানহার নাকের সাথে ওর মায়ের নাককে কম্পেয়ার করতে হবে। একই জাতীয় জিনিসকে কম্পেয়ার করা যায়, ভিন্ন ভিন্ন জিনিসকে কম্পেয়ার করা যায় না। বললাম যে এই চেয়ারটা ওই টেবিলটার চেয়ে শক্ত, অথবা বললাম এই চেয়ারটা ওই টেবিলটার চেয়ে বেশি গোল, হইল না তো জিনিসটা। চেয়ারের সাথে চেয়ারের কম্প্যারিজন, ঘড়ির সাথে ঘড়ির কম্প্যারিজন, যে অ্যাপল কোম্পানিটা টাটা কোম্পানির চেয়ে ভালো কেমনে। টাটা হচ্ছে একটা ধরো ইন্ডাস্ট্রিয়াল জিনিসপত্র বানায় তারা, আর অ্যাপল হচ্ছে মোবাইল ফোন বানায় বা তারা প্রযুক্তিগত জিনিস। একই জাতীয় জিনিসে কম্প্যারিজন হয়। তার মানে লোকাল কালচারের সাথে কি হবে, গ্লোবাল কালচারের সম্পর্ক, গ্লোবাল কালচার। কি বলছে দেখো, যে এই বিশ্বায়নের প্রভাবে আন্তর্জাতিক বা বৈশ্বিক সংস্কৃতিগুলো ধীরে ধীরে আমাদের দেশীয় সংস্কৃতির সাথে ধীরে ধীরে মিশে যাচ্ছে। এটা হতে পারে ড্রেস রিলেটেড, খাবার রিলেটেড। ধরো আমরা এই যে আজকের দিনে যে ধরো আমরা হুট করে গিয়ে কেএফসিতে খাচ্ছি, হ্যাঁ, এই কেএফসি জিনিসটা, হ্যাঁ, এই যে কেএফসিতে যে আমরা গিয়ে একটা চিকেন খেয়ে ফেলছি, চিকেন ফ্রাই বা সামথিং লাইক দ্যাট, অথবা ধরো তোমরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছ, হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাইটা কি আদৌতে সম্ভব হতো যদি আমরা বৈশ্বিক খাবারের সাথে পরিচিত না হতাম? এবং তোমার একটা মজার জিনিস জেনে রাখো যে ফ্রেঞ্চ ফ্রাই জিনিসটা কিন্তু, এটার উৎপত্তি কিন্তু ফ্রান্সে না। আমরা অনেক সময় নাম জেনে হয়তো মনে হতে পারে যে এটা ফ্রান্সে। এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের উৎপত্তি হচ্ছে বেলজিয়ামে, ঠিক আছে? এই ফ্রেঞ্চ ফ্রাই জিনিসটার উৎপত্তি বা সৃষ্টি হচ্ছে বেলজিয়ামে, কিন্তু এটা প্রবাবলি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ ওই টাইমটাতে হচ্ছে এটা আসলে একটা ভুলের কারণে এই নামটা আসলে ফ্রেঞ্চ ফ্রাইয়ে রূপান্তরিত হয়েছে। যাই হোক, আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই বলতে যে খাই, এটা আসলে অনেকেই জানে ফ্রেঞ্চ বা ফ্রান্সের খাবার। এটা আসলে হচ্ছে, এটা উৎপত্তি হচ্ছে বেলজিয়ামে। যাই হোক, তার মানে হচ্ছে কি, তোমাকে কি করতে হবে, কোথায় বলছিলাম, কালচার। এই যে ফ্রেঞ্চ ফ্রাই খাবার যে কালচারটা, এটা আমাদের মধ্যে কীভাবে আসছে, গ্লোবালাইজেশনের ফলে। তুমি আজ থেকে ধরো 40 বছর আগের কথা চিন্তা করো, তখনও কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বিদেশ যেত। 40-50 বছর আগে সৌদি আরব যেত কাজ করতে, দুবাই যেত। তখন কি বাংলাদেশে এই রেস্টুরেন্টগুলোকে গড়ে উঠছিল? তুমি চিন্তা করো, বাংলাদেশের রেস্টুরেন্টগুলো বা কেএফসি বা এই জাতীয় জিনিসগুলো, এগুলো উৎপত্তি কিন্তু আজ থেকে 40 বছর আগে ছিল না। কিন্তু বাংলাদেশ তো 40 বছর আগে ছিল। বাংলাদেশ স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষ বিদেশ গেছে না? তার মানে তখন বিদেশ গেলেও গ্লোবালাইজেশনটা ছিল না, এত সহজ ছিল না। চিঠি পাঠাইলে এটা 1 মাস 2 মাস পরে যেত। তার মানে গ্লোবালাইজেশন যখন সহজ হয়ে গেল, মানুষ দেখতে পাইছে, আচ্ছা টিভিতে দেখতে পাইছে কেএফসি, ও কেএফসি অস্ট্রেলিয়ার একটা ব্র্যান্ড, এরকম এরকম কিছু। ম্যাকডোনাল্ডস, আচ্ছা ম্যাকডোনাল্ড খাবার ভালো, আচ্ছা পিৎজা এটা ভালো, আচ্ছা এটা কেএফসির খাবারটা ভালো, ওকে। তারা তখন দেখলো যে বাংলাদেশের মানুষরা পছন্দ করছে, বাংলাদেশের কোম্পানিটা চলে আসলো। এইভাবে হচ্ছে গ্লোবালাইজেশন কি করে, এক কালচারের সাথে আরেক কালচারের সংমিশ্রণ ঘটিয়ে দেয়। ওকে, তারপরে দেখি, ড্যাশ অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট নেশন, পাশাপাশি একটা স্বাধীন দেশ হিসেবে, এটা বলছে যে বৈশ্বিক সংস্কৃতিগুলো আমাদের দেশীয় সংস্কৃতির সাথে মিলে যাচ্ছে। পাশাপাশি বিসাইডস অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটা স্বাধীন জাতি হিসেবে, উই হ্যাভ আওয়ার ওন ট্রেডিশনাল সোশ্যাল ড্যাশ বিলিভস। কি বলছে দেখো, আমরা একটা স্বাধীন দেশ হিসেবে আমাদের নিজেদেরই কিছু সংস্কৃতিগত বা সামাজিক বিশ্বাস, সামাজিক মূল্যবোধ রয়েছে। তাহলে মূল্যবোধ ইংলিশ কি, ভ্যালিউজ। কি, সোশ্যাল ভ্যালিউজ, হ্যাঁ, বানানটা একটু ভুল হয়েছে। ওকে, তাহলে আমরা একটা স্বাধীন দেশ হিসেবে আমাদেরই তো কিছু সাংস্কৃতিক এবং সামাজিক মূল্যবোধ রয়েছে, বিশ্বাস রয়েছে এবং অ্যাটিটিউড, আচরণ রয়েছে। আমাদের দেশীয় কিছু আচরণ রয়েছে না আমাদের। ওকে, মানে এই যে আমরা লুঙ্গি পরি, এই লুঙ্গি কি আমেরিকায় আছে? না, এটা তো আমেরিকা থেকে আসেনি, এটা আমাদের নিজস্ব সংস্কৃতি। এই যে ধরো হচ্ছে আমরা বাংলা সাহিত্য বাংলা, কিন্তু যখন ইংরেজি ভাষা এসে ঢুকে যাবে, এটা কিন্তু এক ধরনের অনুপ্রবেশ, রাইট? ওকে, বাট ইন দ্য গ্লোবালাইজিং প্রসেস, কিন্তু এই বিশ্বায়ন প্রক্রিয়ায়, গ্লোবালাইজিং প্রসেস মানে কি, বিশ্বায়ন প্রক্রিয়া, এক দেশের সাথে আরেক দেশের সম্মিলন, এক ভাষার সাথে আরেক ভাষার সম্মিলন, এক সংস্কৃতির সাথে আরেক সংস্কৃতির সম্মিলন। বাট ইন দ্য গ্লোবালাইজিং প্রসেস, কিন্তু এই বৈশ্বিক সম্মিলনে বা বৈশ্বিক ব্যবস্থায় বা বিশ্বায়নের ব্যবস্থায়, মেনি ফরেন কাস্টমস অ্যান্ড বিলিভস, বিভিন্ন বৈদেশিক সংস্কৃতি এবং বিশ্বাস, আর ড্যাশ অন দেম, এই দেম মানে হচ্ছে আমাদেরগুলো। কি বলছে দেখো,
এই যে বিশ্বায়নের পদ্ধতিতে বিভিন্ন বৈদেশিক বিদেশের সংস্কৃতি, কাস্টম মানে সংস্কৃতি এবং বিশ্বাস আমাদেরগুলোর সাথে, আমাদের বিশ্বাসের সাথে, সংস্কৃতির সাথে অনুপ্রবেশ ঘটতেছে, আমাদের সাথে মিলে যাচ্ছে, ঢুকে যাচ্ছে এরা। তাহলে কোনো জায়গার মধ্যে অনুপ্রবেশ করা, সেই জায়গার মধ্যে ধরো ভালো না, নেগেটিভ রোলে যদি ঢুকে যাওয়া হঠাৎ করে, এটাকে আমরা বলেছে কি ইনক্লুড অথবা including on them. ঠিক আছে? আর ইনক্লুডিংও দিতে পারো, এটা আরেকটা ওয়ার্ড হতে পারে হচ্ছে ইন্ট্রুডিং। ইনক্লুডিং, ওকে, আমি একটু মুছে লিখছি। এই যে আর দিয়েছে না কন্টিনিউয়াস, তাই আমরা দিলাম কি ইন্ট্রুডিং মানে হচ্ছে কোনো কিছুর সাথে মিশে যাওয়া, আর ইনক্লুডিং মানে হচ্ছে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া, মোটামুটি কাছাকাছি সিমিলার মিনিং, যে যেটাতে অ্যান্সার রাইট। তাহলে কি বলেছে দেখো, বাট ইন দ্য গ্লোবালাইজিং প্রসেস, কিন্তু এই বিশ্বায়নের পদ্ধতিতে মেনি ফরেন কাস্টমস অ্যান্ড বিলিভস, বিভিন্ন বিদেশি সংস্কৃতি এবং বিশ্বাস, আর ইন্ট্রুডিং অন দ্যাম মানে আমাদের দেশেরগুলোর মধ্যে সেগুলো অনুপ্রবেশ করতেছে। ধরো আমাদের বিশ্বাসের ক্ষেত্রে আমরা কি চিন্তা করি, ধরো আমেরিকার মানুষ কি চিন্তা করে, আমেরিকার ছেলে মেয়েরা যে রাস্তাঘাটে সিগারেট খাবো এটা খুব বেশি ঝামেলার বিষয় না, বা বাবার সামনে সিগারেট খেলাম সমস্যা কি, এই যে এক ধরনের এই যে চিন্তাটা, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক ভালোভাবে এফেক্ট করছে। বাংলাদেশের ছেলে মেয়েরা এখন দেখা যাচ্ছে রাস্তাঘাটে সিগারেট খাচ্ছে, নানা চাচার সামনে সিগারেট খাচ্ছে, কোনো তোয়াক্কা না। এই জিনিসটা যেমন পজিটিভ দিক রয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে নেগেটিভ দিক রয়েছে। তাই এটাকে আমি কি বলছি, ইন্ট্রুড মানে হচ্ছে কোনো কিছুর ভিতরে অনুপ্রবেশ করা। ওকে, দিস ইজ হ্যাভিং আ প্রফাউন্ড মানে অত্যধিক বা গুরুত্বপূর্ণ বা খুবই গভীর। প্রফাউন্ড অর্থ কি, খুবই গভীর। তাহলে দিস বলতে কি, এই যে বিদেশি সংস্কৃতি ঢুকে যাওয়াটা, এটাকে আমরা বলছি হচ্ছে দিস, এটা ইজ হ্যাভিং এটা রয়েছে বা রাখছে আ প্রোফাউন্ড ড্যাশ একটা গভীর ড্যাশ অন আওয়ার ইয়াং জেনারেশন। এই যে বিদেশি সংস্কৃতি ঢুকে যাওয়াটা, এটা আমাদের এই যুব সমাজের উপর একটি গভীর ড্যাশ ফেলছে। কি ফেলছে দেখি, তোমরা অ্যান্সার করো। এইচ নাম্বার অ্যান্সারটা তোমরা করো। এইচ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা করবা। রাইট, ইফেক্ট অর ইম্প্যাক্ট, রাইট, দুইটা উত্তর রাইট। তাহলে এই উত্তর কি হয়, ইফেক্ট না হলে ইম্প্যাক্ট। ওকে, প্রভাব, এটা একটা এই যে বিদেশি সংস্কৃতি আমাদের উপর ঢুকে যাও আমাদের দেশে, এটা আমাদের যুব সমাজের উপর একটা গভীরতম প্রভাব ফেলছে। ওকে, তারপর আসো, দ্য ড্যাশ অফ ফরেন কালচার ইজ সিন বাই মেনি অ্যাজ আ থ্রেট টু আওয়ার ন্যাশনাল কালচারাল ড্যাশ। আচ্ছা, কি বলছে খেয়াল করো, এই যে বিদেশি সংস্কৃতি ঢুকে যাওয়াটা, এটাকে অনেকে দেখছে, সিন বাই মেনি, এটা অনেকে এমনভাবে দেখছে কি হিসেবে, অ্যাজ আ থ্রেট টু আওয়ার ন্যাশনাল কালচারাল ড্যাশ, এটা আমাদের জাতীয় এবং সাংস্কৃতিক ড্যাশের জন্য একটা হুমকি হিসেবে দেখছে। তাহলে এই কিটা, এই অনুপ্রবেশটা, তাহলে এটা এখন কি হবে, এটা হবে নাউন। এটা এখন তখন ভার্ব ছিল, এটা হয়ে যাবে নাউন। দিস ইন্ট্রুশন This intrusion of foreign culture
এই বৈদেশিক সংস্কৃতির অনুপ্রবেশটা কি ইজ সিন বাই মেনি, এটাকে অনেকে দেখে অ্যাজ আ থ্রেট, একটি ঝুঁকি হিসেবে, একটি কি বলতে পারি, একটা এক ধরনের ঝুঁকি হিসেবে, থ্রেট বা হুমকি হিসেবে। কিসের জন্য হুমকি? টু আওয়ার ন্যাশনাল কালচারাল আইডেন্টিটি, আমাদের জাতীয় সাংস্কৃতিক পরিচয়ের জন্য এটা একটা বড় ধরনের হুমকি। আইডেন্টিটি, তাহলে আমাদের জাতীয় যে পরিচয় রয়েছে, আমাদের যেই নাগরিক, আমরা বাঙালি, আমাদের মধ্যে যদি বাঙালিপনা না থেকে আমরা উল্টাপাল্টা ওয়েস্টার্ন শর্ট প্যান্ট পরে হাঁটি, তো এই জিনিসটা আমাদের মানে একটা সংস্কৃতির জন্য একটা কি বলবো, একটা ঝুঁকি না বা হুমকি না? কি করলা এখন? তুমি বাবার সামনে গিয়ে বললা, হেই ফাদার, উইল ইউ হ্যাভ আ কাপ অফ উইল ইউ হ্যাভ আ গ্লাস অফ ওয়াইন উইথ মি, আমার সাথে এক গ্লাস মদ খাওয়া আব্বা? তুমি এটা বললা। আমেরিকা হলে দিস ইজ ভেরি নর্মাল, দে আর হ্যাভিং ওয়াইন, দে আর হ্যাভিং বিয়ার, জাস্ট in the same place, in the same seat, in the same room. There's no problem. They don't think it as a problem. In the Nordic countries, in the European countries, there is a huge cold in the winter. So এটা তাদের কাছে খুব নর্মাল যে ওয়াইন নেওয়া, বিয়ার খাওয়া ইজিলি। বাট ইফ ইউ impose in your national identity, if you impose in our home, in your with your parents, যে বাবা আজকে চলেন আমরা একটু বিয়ার খাই একসাথে বাপ ছেলে বসে, বাবা চলেন আমরা বাপ ছেলে বসে একটা সিগারেট ধরাই, বিষয়টা কেমন হয়ে গেল না? তুমি বাপের সাথে বসে সিগারেট খাইতেছো, এটা হয় না। তো এটাই বলছে যে আমাদের জাতীয় যে পরিচয় রয়েছে, আমাদের যে একটা সাংস্কৃতিক পরিচয় রয়েছে, এটার জন্য এই বিদেশি সংস্কৃতি অনুপ্রবেশটাকে অনেকে একটা হুমকি হিসেবে দেখে। ওকে, ভাইয়া পার্টস অফ স্পিচের একটা ক্লাস দিয়েন। ডেভেলপমেন্টটা দিতে পারো, কিন্তু ডেভেলপমেন্টের জন্য তো হুমকি না। বিশ্বায়নের ফলে তো আমাদের ডেভেলপমেন্ট আরও বাড়ে। ধরো প্রযুক্তি, ধরো স্যামসাং কোম্পানিটা বাংলাদেশে একটা বিশ্বায়ন সহজ হলো, প্রযুক্তি সব কিছু তথ্য, তারা স্যামসাং আমাদের দেশে তাদের একটা সাবকনসার্ন বা সাব কোম্পানি বসাইলো। হ্যাঁ, এতে তো আমাদের দেশের বেকারত্ব কমবে, মানুষরা চাকরি পাবে বেশি। আবার যদি গ্লোবালাইজেশন না হতো তাহলে বাংলাদেশি মানুষরা বিদেশ গিয়ে পড়াশোনা করতে পারতো না, আমেরিকা গিয়ে পড়াশোনা করতে পারতো না। সো ডেভেলপমেন্টের জন্য এটা একটা প্রবলেম না, এটা বরং আসলে আমাদের পরিচয় বা আইডেন্টিটির জন্য একটা সমস্যা। আমাদের কোকা কোলা আর ওদের জন্য হচ্ছে বিয়ার, উই আর নট সেম ব্রো, রাইট? আমরা খাবো কোকা কোলা। আচ্ছা, যাই হোক, আমরা পরের টপিকে যাচ্ছি, ঠিক আছে? যাই হোক, আমরা জাস্ট এটা উদাহরণের প্রেক্ষিতে বললাম। অবশ্যই এটা তো কখনোই সমীচীন নয় যে তুমি বাবার সামনে গিয়ে বলবা যে বাবা সিগারেট খাইবা। এটা আমরা বাঙালি হিসেবে আমাদের এটা গর্বের বিষয় যে আমরা পিতামাতাকে আমরা ওই সম্মানটুকু দেই যে বাবার সামনে বসে যে মদ খাওয়া বা ধরো সিগারেট ধরাই দিলাম, এটাকে যে খুব নর্মালাইজ করছি না, দ্যাট ইজ আওয়ার প্রাইড, দ্যাট ইজ আওয়ার অনার। আমি মনে করি এটা আমাদের প্রেস্টিজ। যাই হোক, ওই বিষয়ে আমাদের গেল। হ্যাঁ, চলো আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি। ওকে, আমরা চলো আরও একটি কোয়েশ্চেন নিয়েছি, সেটা কি নিয়ে? অ্যাডোলেসেন্স। আমাদের প্যাসেজ থেকে আসছে এটা, ঠিক আছে? আমাদের প্যাসেজ থেকে আসা একটি প্রশ্ন, চলো আমরা সলভ করি। The time of adolescence is a period of preparation for dash during which one experiences several dash developments. ওকে, লাইনটা একটু বড়, আমি একটু গুছিয়ে বলছি। কি বলছে? The time of adolescence, বয়সন্ধিকালের সময়টা, is a period of preparation, এটা একটা প্রস্তুতির সময়। ফর ড্যাশ, কিসের জন্য প্রস্তুতি? বলো দেখি, তোমাদেরকে প্রথম প্রশ্ন ছাইড়া দিলাম, প্রথম প্রশ্ন তোমাদেরকে দিলাম, তোমরা বলো যে প্রথমটা উত্তর কি হবে? একদম সহজ, এটা প্যাসেজ থেকে সরাসরি দিয়ে দিছে। কি বলেছে? দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড অফ প্রিপারেশন ফর ড্যাশ, বয়সন্ধিকালের সময়টা হচ্ছে একটা ড্যাশের জন্য প্রস্তুতিমূলক সময়। কিসের জন্য? কিসের জন্য প্রস্তুতির সময়? বয়সন্ধিকালটা ড্যাশের জন্য প্রস্তুতির সময়। ড্যাশটা অবশ্যই তার পরের সময়টা, তাহলে সেটা কি? ফর প্রিপারেশন ফর লাইফ না, পুরো জীবন না। না, এই যে নিহাত বলেছে অ্যাডাল্টহুড। ভাই আমাদের তো সিনোনিম অ্যান্টোনিম নেই প্র্যাকটিস শিট এ। সিনোনিম অ্যান্টোনিম আর দরকার হয় না ভাই, ক্লাসের মধ্যে প্রতিটা জিনিসকে এক্সপ্লেন করে দিচ্ছি, এমসিকিউর মধ্যে সবগুলো চলে আসতেছে, আর কি দরকার?
ফর ফিউচার হতে পারে। তাহলে কি পাচ্ছি আমরা যে ইজ আ পিরিয়ড অফ প্রিপারেশন ফর ফিউচার। ওকে, অনেকে ফিউচার দিচ্ছে, অনেকে অ্যাডাল্টেড না অ্যাডাল্টহুড, ইজ আ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড। রাইট, এই উত্তরটা সবচেয়ে সুন্দর, অ্যাডাল্টস না অ্যাডাল্টহুড। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, ঠিক আছে, আজানটা শেষ হলো আমরা আবার শুরু করছি। চলো আমরা শুরু করছি। হ্যাঁ, আমার এখানে আজান শেষ হয়ে গেছে। চেঞ্জেস নাকি চেঞ্জড দিব ভাইয়া, কোনটাতে দিব বলো? আচ্ছা, আমরা আসছি ধীরে ধীরে, আমরা আরো আলোচনায় আসছি। কমেন্টগুলো পড়ার জন্য টেবিলটা নিয়ে আসলাম কাছে। ওকে, চলো আমরা একটু এখানে খেয়াল করি কি বলছে দেখো। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড। বয়সন্ধি কালটা হচ্ছে যুবক বয়সের বা প্রাপ্তবয়স্ক হওয়ার পিছনের একটা প্রস্তুতিমূলক সময়। ডিউরিং হুইচ, যেই সময়টাতে, মানে বলছে এই যে অ্যাডোলেসেন্সের সময়, ডিউরিং হুইচ যেই সময়টাতে ওয়ান এক্সপেরিয়েন্সেস, একজন মানুষ অভিজ্ঞতা লব্ধ হয়, সেভারেল ড্যাশ ডেভেলপমেন্টস, কিছু ড্যাশ পরিবর্তন। প্যাসেজ পড়ার সময় এগুলোকে অনেক ভালোভাবে এক্সপ্লেন করেছি,
তোমরা এখন জাস্ট ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো, ফিগার আউট করার চেষ্টা করো যেখানে কি হইতে পারে, যে এই সময়টাতে মানুষ বেশ কিছু ড্যাশ পরিবর্তনের সম্মুখীন হয়। কেমন পরিবর্তন? ছোট পরিবর্তন, বড় পরিবর্তন, গুরুত্বপূর্ণ পরিবর্তন, প্রধান পরিবর্তন, কোনটা? সীমা বলছে কি কি চেঞ্জেস। হ্যাঁ, সীমাটা হইতে পারে কি ডেভেলপমেন্টস। আর কেউ অ্যান্সার করো তো দেখি। আর যা আসো তোমরা একটু অ্যান্সার করো। অনেকে বলছে যে সেভারাল টাইপস অফ ডেভেলপমেন্টস। এক ওয়ার্ডে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, বা এক ওয়ার্ডে অ্যান্সারটার জন্য এক ওয়ার্ডে হয় না। সেভারাল ফিজিক্যাল ডেভেলপমেন্টস এটাও হতে পারে যদিও, বাট তারা কি শুধুই ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়? মেন্টাল ডেভেলপমেন্টও তো হয়। শুধু যে শারীরিক পরিবর্তন হয় ছেলেমেয়েদের ওরকমটা না, এই বয়সে ছেলেমেয়েরা অনেক ধরনের মানসিক পরিবর্তন হয়, তাদের চিন্তা চেতনা পরিবর্তন হয়, তার মানে ফিজিক্যালটা নেওয়া যাচ্ছে না। সেভারাল স্টেজ ডেভেলপমেন্ট, না এটাও তো হচ্ছে না। মেজর ডেভেলপমেন্ট এটা কিন্তু হইতে পারে। সেভারাল মেজর ডেভেলপমেন্টস, বেশ মানে খুব বড় ধরনের গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়, এটা নেওয়া যায়। সেভারাল টাইপ না, টাইপ দিলে হবে না, টাইপের সাথে অফ বসাইতে হবে, সো এটা নিচ্ছি না। প্রাইম, এই যে প্রাইম অটো যাচ্ছে, এই তো গুড। তাহলে মেজর যাচ্ছে অ্যান্সার, প্রাইম যাচ্ছে অ্যান্সার, এবং কি যাচ্ছে, তিনটে অ্যান্সার যেতে পারে। কি পাচ্ছি আমরা? সেভারাল মেজর অথবা প্রাইম অথবা কি ডেভেলপমেন্টস, সবগুলো কথা হচ্ছে মূল কিছু পরিবর্তন আসে, মৌলিক। বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ড্যাশ, তাহলে কি শারীরিক এবং যৌন ড্যাশের পাশাপাশি দিস এক্সপেরিয়েন্সেস ইনক্লুড, এই অভিজ্ঞতাগুলোর মধ্যে থাকে মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ড্যাশ। কি থাকে? কিসের দিকে এগিয়ে যাওয়া থাকে? অগ্রসরতা, সামাজিক এবং অর্থনৈতিক ড্যাশের দিকে এগিয়ে যাওয়াটা থাকে। তাহলে দেখো তো কি মিলতেছে এখানে। বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ড্যাশ, কি ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল কি? এই বয়সে মানুষ ফিজিক্যালি অ্যান্ড সেক্সুয়ালি ড্যাশ হয়। দেখি তোমরা সি নাম্বারে অ্যান্সারে আসো। দেখি তোমরা এই জিনিসগুলো জাস্ট ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট হবে না। একজন দিয়েছে ম্যাচিউরেশন, এটা মোটামুটি যায়। ইমপ্রুভমেন্ট এটাও যায়। ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ইমপ্রুভমেন্ট এটা যাচ্ছে অ্যান্সার। সি, আগে সি ফিজিক্যাল সেক্সুয়াল চেঞ্জ, না চেঞ্জ দিলে এখানে মানাবে না। শারীরিক ও ওই ধরনের পরিবর্তনই বলা যাবে না এখানে। এই বয়সটায় কিন্তু পরিপূর্ণতা আনতে হবে, বলতে হবে পরিপূর্ণতা বা পরিপক্কতা। ম্যাচিউরেশন ওয়ার্ডটা যাচ্ছে এখানে, হ্যাঁ ম্যাচিউরেশন যাচ্ছে, আর হচ্ছে ডেভেলপমেন্ট যাচ্ছে, হ্যাঁ উন্নতি। চেঞ্জ কিন্তু পজিটিভ নেগেটিভ উভয় দিকে হইতে পারে, বাড়তে পারে কমতে পারে, বাট তুমি ডেভেলপমেন্ট বলে এটা অবশ্যই উপরের দিকে। তাহলে ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল, এখানে আমরা বলতে পারি কি ম্যাচিউরেশন সবচেয়ে সুন্দর, ম্যাচিউরেশন অথবা ডেভেলপমেন্ট। তাহলে কি বলতে পারি যে বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ডেভেলপমেন্ট অথবা ম্যাচিউরেশন, দিস এক্সপেরিয়েন্সেস অলসো ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ড্যাশ। তাহলে এই পরিবর্তনগুলোর মধ্যে, তার অভিজ্ঞতাগুলোর মধ্যে কি থাকে? তার সামাজিক এবং অর্থনৈতিক ড্যাশের দিকে এগিয়ে যাওয়া। কিসের দিকে বলো? ডি নাম্বার। এবার ডিতে আসো। সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ড্যাশ, মানে ছেলেমেয়েরা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে ড্যাশের দিকে এগিয়ে যায়। অর্থনৈতিক কি? শাহরিয়ার বলেছে ইন্ডিপেন্ডেন্স। দেখি আর কারা উত্তর দিতে পারো কিনা। বাকিরা সবাই একটু চেষ্টা করে। সীমাও বলেছে ইন্ডিপেন্ডেন্স। কেউ অ্যান্সার, যারা পারছো বা মনে হচ্ছে তারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যে কি হতে পারে এই জায়গাটা। তুমি নট নেসেসারিলি এটা সঠিক উত্তর হইতেই হবে, তোমার কাছে যেটা মনে হচ্ছে আমার যে এটা হইতে পারে ওইটাই বলো, এটা ভুল হোক প্যারা নাই। ফ্রিডম বলেছে অনেকে ইম্যানসিপেশন বলেছে। ওকে, আর কেউ? রাইট, তাহলে সবগুলো অ্যান্সার মোটামুটি আমাদের কারেক্ট। সেটা হচ্ছে কি
যে ছেলেমেয়েরা ওই বয়সটাতে মানে এই যে বয়সন্ধিকালের বয়সে অর্থাৎ 13 থেকে 18 বা 13 থেকে এই বয়সটায় বা 13 বছর পর থেকে তারা ধীরে ধীরে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে ইন্ডিপেন্ডেন্সের দিকে যায়, ফ্রিডমের দিকে যায়, যে আমি এখন অর্থনৈতিকভাবে আমি একটু টাকা পয়সা কামাবো, কারোর উপর নির্ভর হব না, আত্মনির্ভরশীল, ফিজিক্যাল সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। ওকে, তোমরা এখানে সে জায়গায় ফ্রিডমও দিতে পারো, ইম্যানসিপেশনও দিতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে, তারপরে আসি আরো কি আছে। সে শুধুমাত্র যে সামাজিক অর্থনৈতিকভাবে শুধু যে মুক্ত হতে চায় বা ফ্রি হতে চায় সেটাই না, আরো পরিবর্তন আছে। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, তার পরিচয়ের উন্নয়ন ঘটে। সে নিজে যে একটা হিউম্যান বিং, নিজের পরিচয়কে উন্নত করার চেষ্টা করে। দ্য ড্যাশ অফ স্কিলস নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপস অ্যান্ড রোলস। তাহলে এই যে যুবক বয়সের সম্পর্ক রক্ষা করার জন্য, এটা হতে পারে তার প্রেমিক প্রেমিকা হইতে পারে বিষয়টা এরকম, অথবা ফ্রেন্ড সার্কেল, এই বয়সের সম্পর্ক বজায় রাখার জন্য যেই দক্ষতাগুলো প্রয়োজন সেই দক্ষতাগুলোর অর্জনও সেই বয়সটাই করে। তাহলে অর্জন ইংলিশ কি? অ্যাকোয়ার থেকে আসে কি? অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন, অর্জন, অ্যাকুইজিশন। দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস, তাহলে সেই সব দক্ষতারও অর্জন করে সে। নিডেড টু ক্যারি আউট, যেগুলো প্রয়োজন চালিয়ে নিতে বা করতে, তৈরি করতে, অ্যাডাল্ট রিলেশনশিপস, বয়সন্ধিকালীন সম্পর্ক, অ্যান্ড রোলস, এবং সেই ভূমিকা। তাহলে বয়সন্ধিকালীন কোনো সম্পর্ক অথবা সেই ভূমিকা চালিয়ে নিতে যেই ধরনের দক্ষতাগুলো, কথা বলার বলি, তার স্মার্টনেসের, তার চিন্তা চেতনার, তার দৃষ্টিভঙ্গির, এই দক্ষতাগুলো সে এই বয়সেই অর্জন করে। And the dash for abstract reasoning, and the dash for, এবং খুব বিশদভাবে কোনো বিষয়কে বিমূর্ত চিন্তা করার দক্ষতা বা ক্ষমতা। তাহলে ক্ষমতাটাও সেই বয়সে অর্জন করে। ধরো তোমাকে একটা মানুষ বুলিং করলো, এটা বুঝতে পারার ক্ষমতা কিন্তু একটা বয়স পর্যন্ত থাকে না মানুষের। ধরো তোমার 4-5 বছর বয়সে তোমাকে কেউ কিছু বললো, মানে একটা তুমি যদি একটা খুব রেস্ট্রিক্টেড পরিবেশ থাকো, তুমি বুঝতে পারবে না এটা কি তোমাকে পচাইছে নাকি তোমাকে আসলেই ভালো কথা বলছে। হয় না, মানুষ একটা পজিটিভ ওয়েতে পচায়, এইটা বোঝার ক্ষমতা, এই রিজনিংটা, চিন্তা চেতনা বয়সটা তার আসে হচ্ছে এই সময়টাতে, বা চিন্তা চেতনা ক্ষমতাটা। বলতো দেখি এই জায়গায় কি হবে। এফ নাম্বার দেখি তো। অনেকে ক্যাপাসিটি দিচ্ছে। ওকে, আর কারো কিছু মনে আছে? স্ট্রেংথ। ওকে, দ্য স্ট্রেংথ ফর, স্ট্রেংথ মানে শক্তি, হ্যাঁ এটাও যেতে পারে। ওকে, অনেকে ক্যাপাসিটি দিচ্ছে, এবিলিটি হতে পারে, এবিলিটি। তার মানে এখানে আনসার অনেকগুলো পাচ্ছি আমরা। ক্যাপাসিটি একই জিনিস, এবিলিটি অথবা স্ট্রেংথ। তাহলে সে এই যে রিজনিং এর বা ক্রিটিক্যাল রিজনিং এর একটা জিনিসকে খুব ভালোভাবে চিন্তা করার, এটার দক্ষতা, সক্ষমতা, শক্তি সে অর্জন করে এই সময়টাতে। ড্যাশ অ্যাডোলেসেন্স ইজ আ টাইম অফ ট্রেমেন্ডাস গ্রোথ অ্যান্ড পটেনশিয়াল। দেখো দুইটা নেগেটিভ কথা বলবে এখন, দুইটা বিপরীত কথা। যে যদিও বয়সন্ধিকালটা একটা ব্যাপকভাবে উন্নতি এবং আমাদের যেই সক্ষমতার সময়, আমরা বেড়ে ওঠা, আমরা পরিবর্তন হওয়া, আমরা পড়াশোনা করা, শিক্ষিত হওয়া, নিজের পরিচয় গড়ে তোলা, এই ধরনের অত্যন্ত গ্রোথ, অত্যন্ত উন্নত মানের গ্রোথ এবং পটেনশিয়ালের সময়, যদিও ইট ইজ ড্যাশ আ টাইম অফ কনসিডারেবল রিস্ক, এটা বিবেচ্য কিছু হুমকির বা ঝুঁকিরও কিন্তু সময়। ড্যাশ হুইচ, যেটার সময় বা যে সময়ে সোশ্যাল কনটেক্সট, সামাজিক বিষয়গুলো, ড্যাশ পাওয়ারফুল ইনফ্লুয়েন্স, সামাজিক বিভিন্ন বিষয়গুলো খুবই জোরালো ভূমিকা রাখে। দেখি তোমরা আস্তে আস্তে অ্যান্সার করো।
দো, রাইট। তাহলে এইচ নাম্বার কি পাচ্ছি আমরা? দো অথবা অল দো। দো ইট ইজ, সরি আমরা ভুল জায়গায় উত্তর দিয়ে ফেলছি। আচ্ছা, কোথায় আমাদের অ্যান্সারটা? দো, এখানে। দো adolescence is a time of tremendous growth and potential, it is dash a time, বলো এরপরটা কি? এইচ নাম্বার কি হবে বলো? Also right, it is also good. এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট বুঝতে পারে যে বাক্যের গঠন অনুযায়ী কোন ওয়ার্ডটা আসে, যে যদিও বয়স সন্ধিকালের সময়টা ব্যাপকভাবে উন্নয়ন এবং সক্ষমতার সময়, ইট ইজ অলসো আ টাইম অফ কনসিডারেবল রিস্কস, এটা বিবেচ্য বেশ কিছু হুমকিরও সময়। ড্যাশ হুইচ, বলো এখানে কি হবে? এই অ্যান্সারটা বলতে পারলে আমি বলবো যে এটা অ্যান্সারটা সঠিক দিবে বইগাট ছাড়া, তুমি নিজে সৎ থেকে, আমি বলবো হি ইজ রিয়েলি স্মার্ট ইন ইংলিশ। এই জায়গার অ্যান্সারটা যে দিতে পারবে। আই নাম্বার। বা সীমা উত্তর দিয়েছে। হ্যাঁ, আচ্ছা সীমাটা দেখলাম। আর কেউ? বা অনেকে তো অ্যান্সার দিতে পারছে। ওম্মে জাহান বৃষ্টি দিছে, আরোহী বলছে ইন হুইচ, তারপর হচ্ছে হামিম শরীফ বলছে অ্যান্ড, তারপরে আরও আসি। আর কারা কার উত্তর দিচ্ছে দেখি। ইন হুইচটা একটু অপ্রাসঙ্গিক হবে এখানে অ্যান্সারটা। দেখো এখানে বলছে কি, দেখো একটা পিরিয়ড, তাই না? পিরিয়ড মানে কি? পিরিয়ড মানে একটা এই পুরো একটা সময়। তার মানে আমরা যখন কোনো একটা বড় সময়কে চিন্তা করব, বড় সময়কে হিসেবে চিন্তা করব, তখন আমরা ইউজ করবো হচ্ছে ডিউরিং হুইচ, যেই সময়টাতে, ডিউরিং হুইচ সোশ্যাল কনটেক্সট ড্যাশ পাওয়ারফুল ইনফ্লুয়েন্স, যে সময়টাতে সামাজিক বিষয়গুলো রয়েছে সেগুলো খুব খুব ভালোভাবে শক্তিশালী ভূমিকা ফেলে। বলো এই লাস্টেরটা কি হবে? যে এক্সার্ট, হ্যাঁ, বা ইম্পোজ, ইম্পোজ পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, যেই সময়টাতে সামাজিক যে বিষয়গুলো রয়েছে, মানে অনেক বিষয় তো থাকে আমাদের সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, সব কিছু বিষয়গুলো বেশ জটিল বা কঠিন একটা প্রভাব ফেলে। হ্যাঁ, ইম্পোজ, রাইট, ইম্পোজটা এখানে সবচেয়ে সঠিক উত্তর। ওকে, তাহলে এখানে মোটামুটি অনেকেই প্রায় স্মার্ট অ্যান্সার দিয়েছো, তাদেরকে সবাইকে ধন্যবাদ। ওকে, আমরা নামাজে ব্রেক নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমাদের এখন 5:15 বাজে, নামাজে ব্রেক থাকবে হচ্ছে 10 মিনিট। পাঁচটা 16 থেকে 5:26।
Okay, everyone, I'm back. তাহলে চলো আমরা আমাদের পরবর্তী অংশ শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, এটা বেশ বড় একটা প্রশ্ন, তবে আশা করছি খুব বেশি কঠিন মনে হবে না। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে করানোর চেষ্টা করব, মানে তোমরা উত্তর করার জন্য এখানে বিশেষ ভূমিকা পালন করবে। চলো আমরা শুরু করছি, ঠিক আছে? সবাই একটু আবার জয়েন করে ফেলো দ্রুত। আমরা 1 মিনিট সময় নিচ্ছি, সবাই একটু দ্রুত জয়েন করো, ঠিক আছে? আচ্ছা চলো আমরা শুরু করছি, ঠিক আছে? ধীরে ধীরে সবাই যুক্ত হবে আশা করি। ওকে, চলো আমরা ল্যাঙ্গুয়েজ না, লাইফ নিয়ে একটা প্যাসেজ এসেছে কোনো একটা বোর্ডে, আমরা সেটা একটু দেখি। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আমরা আসলে কিভাবে সলভ করতে পারি, চলো। ওকে, কি বলেছে খেয়াল করো, এভরিবডি ড্যাশ টু লিভ আ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ। প্রত্যেকেই একটি সুখী এবং খুব শান্তিময় জীবন বা জীবন যাপন করতে ড্যাশ। কি হবে? এটা সহজ একটা প্রশ্ন। এভরিবডি ড্যাশ টু লিভ আ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ। প্রত্যেকেই তো চায় একটা সুন্দর এবং শান্তিময় জীবন যাপন করতে। এটা উত্তরটা কি হবে বলো দেখি? ওয়ান্টস, রাইট? তাহলে এখানে আমরা ওয়ান্ট দিলে হবে না, তুলফা কিন্তু অ্যান্সারটা দিয়েছে ওয়ান্ট। এখন দেখো, এভরিবডি কিন্তু আমাদের থার্ড পারসন এবং নাম্বারের দিক দিয়ে এটা সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে আমি কি যুক্ত করতে হবে? অ্যাজ ওয়ান্টস, এভরিবডি ওয়ান্টস। তাহলে কি পাচ্ছি আমরা? এভরিবডি ওয়ান্টস। কারণ কি? কারণ এই যে পারসন নাম্বারটা, এটা আমাদের হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, রাইট? সো থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাদের পরে যে ভার্বটা আসবে ইনডেফিনিট টেন্সে, সেটা এস অথবা ইএস যুক্ত হয়ে যাবে। ওকে, বাট হোয়াট আর দ্য ড্যাশ দ্যাট ক্যান অ্যাসিওর ইউ অফ সাচ আ নাইস লাইফ? কি বলেছে প্রশ্ন বুঝো। বাট হোয়াট আর দ্য ড্যাশ, বাট ড্যাশগুলো কি? দ্যাট ক্যান অ্যাসিওর ইউ, অ্যাসিওর মানে নিশ্চিত করা, অ্যাসিওর মানে কি? নিশ্চিত করা। ওকে, দ্যাট ক্যান অ্যাসিওর ইউ অফ সাচ আ নাইস লাইফ, যা তোমাকে এমন একটি সুন্দর জীবনের নিশ্চয়তা দিতে পারবে। তাহলে কি হতে পারে? যে কি এমন জিনিস, বা সেগুলো কোন জিনিসগুলো, কোন ম্যাটারগুলো, কোন জিনিসগুলো, কোন ফ্যাক্টরগুলো যা একটি সুন্দর জীবন বা এমন একটি সুন্দর জীবনের নিশ্চয়তা দিতে পারে। তাহলে হোয়াট আর দ্য থিংস, হোয়াট আর দ্য ম্যাটার্স, হোয়াট আর দ্য ফ্যাক্টরস। তিনটা উত্তর সঠিক। আমরা কি পাচ্ছি? হোয়াট আর দ্য থিংস, বানানটা একটু অসুন্দর হয়েছে। হোয়াট আর দ্য থিংস অথবা ম্যাটার্স অথবা ফ্যাক্টরস। ওকে, তাহলে কি এমন বিষয়, কি এমন জিনিস যা আমাদেরকে এমন সুন্দর একটি জীবনের নিশ্চয়তা দিতে পারে। ওকে, তারপর আসি। ন্যাচারালি, স্বাভাবিকভাবেই বা প্রকৃতিগতভাবেই, পিপলস অপিনিয়ন্স, মানুষের মতামতগুলো, আর কোয়াইট ডিফারেন্ট অন দিস টপিক। তাহলে স্বাভাবিকভাবেই এই বিষয়টার উপরে যে কিভাবে আমরা একটি সুন্দর জীবন পাবো, সফল জীবন পাবো, সুখী জীবন পাবো, এই বিষয়টার উপরে মানুষের মতামতগুলো ভিন্ন ভিন্ন, যথেষ্ট ভিন্ন ভিন্ন, একজনের সাথে একজনের মিলে না। দ্য ফ্যাক্টরস ড্যাশ বি মানি, পাওয়ার, সিকিউরিটি, অনার, লাভ, হেলথ, গুড ফ্যামিলি বন্ডেজ, এডুকেশন, ভ্যালাপটাস, প্লেজার। ভ্যালাপটাস মানে হচ্ছে আমরা ইন্দ্রিয় জগতের শান্তি বলি আর কি, ইন্দ্রিয় শান্তি। মানে তুমি যে ধরো তুমি মনে মনে যে শান্তি থাকা, এটাকে আমরা বলছে ভ্যালাপটাস প্লেজার, ইন্দ্রিয়গত।
ইন্দ্রিয়গত শান্তি। ওকে, কি বলছে খেয়াল করো, দ্য ফ্যাক্টরস, ওই বিষয়গুলো ড্যাশ বি মানি, এটা হতে পারে টাকা, সুখের বিষয়টা হতে পারে টাকা। পাওয়ার, এটা শক্তি হতে মানে ক্ষমতা হতে পারে, অনেকে মনে করে ক্ষমতাই মানে শান্তি, অনেকে মনে করে টাকাই শান্তি, অনেকে মনে করে সিকিউরিটি মানে সুখ, অনেকে মনে করে অনার সম্মানটাই সুখ, অনেকে মনে করে লাভ ভালোবাসাই সুখ, অনেকে মনে করে স্বাস্থ্যই সুখ, অনেকে মনে করে গুড ফ্যামিলি বন্ডেজ ভালো পারিবারিক সম্পর্কই সুখ, আবার অনেকে মনে করে হচ্ছে শিক্ষা সুখ, অনেকে মনে করে ইন্দ্রিয়গত শান্তিটাই সুখ। অনেক অনেক, তাহলে কি হবে অ্যান্সার বলতো দেখি? দ্য ফ্যাক্টরস, রাইট, এটা ক্যান বি হতে পারে অথবা মে বি হতে পারে, রাইট? তাহলে দ্য ফ্যাক্টরস ক্যান বি অথবা মে বি মানি। তাহলে এটা বলছে যে সুখ জিনিসটা এটা 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 এই সবগুলাই যে কোনোটা হতে পারে। ওকে, তারপরে আমরা আসি, মোস্ট পিপল ড্যাশ মানি অ্যালোন ক্যান, মোস্ট পিপল ড্যাশ, বেশিরভাগ মানুষই ড্যাশ মানি অ্যালোন ক্যান এনশিওর অল আদার এলিমেন্টস, বেশিরভাগ মানুষই ড্যাশ করে যে শুধু টাকাই, মানি অ্যালোন শুধু টাকাই, ক্যান এনশিওর নিশ্চিত করতে পারে, অল আদার এলিমেন্টস, এলিমেন্ট মানে হচ্ছে জিনিস, এলিমেন্ট মানে কি? জিনিস বা পদার্থ, পদার্থ বা উপাদান, উপাদান বা উপকরণ। কি বলছে দেখো, মোস্ট পিপল বেশিরভাগ মানুষ ড্যাশ মনে করে বা চিন্তা করে বা ভাবে, কি হবে বলতো? বিলিভ, অনেকে বলছে বিলিভ, অনেকে বলছে থিংস। মোস্ট পিপল কিন্তু থিংস হবে না, মোস্ট পিপল কিন্তু প্লুরাল, বেশিরভাগ মানুষ। তাহলে এটা হচ্ছে কি, অনেকে বলছে থিঙ্ক, অনেকে বলছে বিলিভ, রাইট, অনেকে কনসিডার দিচ্ছে, হ্যাঁ কনসিডার উত্তরটা হতে পারে বিবেচনা করে। তাহলে এই অ্যান্সারটা আমরা অনেককে অনেক অ্যান্সার দিচ্ছ, সবগুলোই কারেক্ট অ্যান্সার। মোস্ট পিপল থিঙ্ক অথবা বিলিভ অথবা কনসিডার। তাহলে আমরা এস বাই এস যুক্ত করব না, কারণ দেখো সাবজেক্টে মোস্ট পিপল মানে বেশিরভাগ মানুষ, অলরেডি প্লুরাল। বেশিরভাগ মানুষ মনে করে মানি অ্যালোন ক্যান এনশিওর অল আদার এলিমেন্টস, টাকাই, শুধু টাকাই নিশ্চিত করতে পারে সকল উপাদান, ড্যাশ ফর আ হ্যাপি লাইফ, একটি সুখী জীবনের জন্য ড্যাশ উপাদানগুলো সবগুলোকে নিশ্চিত করতে পারে টাকা। তাহলে ড্যাশ উপাদান বলতে কি বলবো? দেখো কি বলছে, বেশিরভাগ মানুষই মনে করে যে টাকা সব উপাদানকে নিশ্চিত করতে পারে, সকল উপকরণকে নিশ্চিত করতে পারে, যেগুলো ড্যাশ একটি সুখী জীবনের জন্য। এটাই তো, একটি সুখী জীবনের জন্য যেই জিনিসগুলো ড্যাশ সেগুলোকে নিশ্চিত করতে পারে টাকা, এই কথা অনেকে মনে করে। রিকোয়ার্ড, রিকোয়ার্ড হ্যাঁ, ইসেনশিয়াল এটা একটা উত্তর, নিড না নিডেড হবে, হ্যাঁ নিডেড হবে অ্যান্সারটা, নিডেড, রাইট। অনেকে নিড বলছো কে, তাহা বলছো নিড, নিড উত্তরটা হবে না, নিড একটা ভার্ব হয়ে যায়। আচ্ছা, আর বাকি কেউ? রাইট, অনেকগুলো অ্যান্সার এসেছে এবং এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমাদের সবগুলো অ্যান্সারই কারেক্ট হয়েছে। তার মানে তোমরা যে বলো যে উইদাউট ক্লোজ অনেক কঠিন অনেক কঠিন, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে বুঝে সেন্টেন্সের লাইন বাই লাইন প্র্যাকটিস করতে হবে। উইদাউট ক্লোজে প্র্যাকটিস ছাড়া ভালো করার অন্য দ্বিতীয় কোনো উপায় নাই। তুমি ভালো গ্রামার পারতে পারো, অনেক কিছু পারতে পারো, বাট ভোকাবুলারি পারার জন্য তোমাকে অবশ্যই প্র্যাকটিস প্রয়োজন। সো ফার্স্ট অফ অল, enrich yourself with vocabularies, basic English, that means number, person and tense, and some kinds of simple grammar, and then practice and practice as many times as possible. Okay, so next one is elements needed. Answerটা needed ও হতে পারে, এটা essential ও হতে পারে, অথবা necessary ও কিন্তু হতে পারে। অ্যান্সার কি হতে পারে? necessary অথবা required. All are right. Okay, required. আচ্ছা, তারপরে আসি, but if you dash stick to money, কিন্তু তুমি যদি শুধু টাকার কথাই ভাবো, টাকার সাথে লেগে থাকো, you may start running
আফটার মানি, তুমি পরে টাকার পিছনে ছুটতে শুরু করবে। তুমি যদি শুধু টাকাটাকেই চিন্তা করো, টাকার সাথেই লেগে থাকো, তুমি টাকার পিছনে ছুটতে থাকবে, তাহলে কি হবে? ইফ ইউ অনলি স্টিক টু মানি, সুখ তো শুধু টাকা দিয়েই হয় না। তোমার পরিবার, ধরো তুমি শুধু টাকা আছে, তোমার এই টাকা খরচ করবা কার পিছনে? তুমি আর কিচ্ছু নাই তোমার। এই টাকা যে খরচ করে একটু যে তোমার বাবা মাকে শান্তিতে রাখবা, তোমার বাবা মা নাই, পৃথিবী থেকে চলে গেছেন, হতেই পারে কারো এরকম। সো সে ফিল করে যে আমার এত টাকা আমি কাকে দিব, আমার বাবা মা নাই পৃথিবীতে, আমার ওয়াইফের সাথে আমার ভালো সম্পর্ক নাই, আমার বাবা মায়ের সাথে আমার ভালো সম্পর্ক নাই। এটা মনে করতে পারে অনেকে, অনেক ওয়াইফ মনে করতে পারে, অনেক মেয়েরা মনে করতে পারে যে আমি যে অনেক ভালো একটা জব করি মাল্টিন্যাশনাল কোম্পানিতে, আমার বেতন প্রতি মাসে 50,000 টাকা, আমি কাকে দিব? আমার বাবা মা নাই, আমার হাজব্যান্ডও নাই, আমার হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো না, ডিভোর্স, কাকে দিব? এটাই বলছে যে শুধু টাকার পিছনে লেগে থাকলে তুমি আসলে টাকার পিছনে ছুটতে শুরু করবা। তাহলে ইফ ইউ অনলি স্টিক টু মানি ইউ মে স্টার্ট রানিং। তাহলে বলছি না, একটা ভার্বের সাথে একটা আসলে কি হবে? আইএনজি হবে। এই যে স্টার্ট আর রান, দ্বিতীয় ভার্বটা কি হয়েছে? আইএনজি ফর্ম হয়েছে। ইউ মে স্টার্ট রানিং আফটার মানি বাট ইউ ক্যান নট লিভ ইন টু রুমস। কি বলছে দেখো, এই যে টাকা টাকা করি, তুমি এত বড় ফ্ল্যাট কিনলা, তুমি 2টা রুমে বাস করতে পারবা না, তুমি একটা রুমই তোমার জন্য যথেষ্ট। ক্যান নট ড্যাশ 2 persons ফুড। তাহলে ক্যান নট ড্যাশ, তুমি একজন মানুষ হয়ে 2টা রুমে বাস করতে পারবা না। আবার সেম ভাবে ড্যাশ ক্যান নট ড্যাশ 2 persons ফুড, তুমি 2জন মানুষের খাবার ড্যাশ করতে পারবা না। অ্যান্ড অ্যাট দ্য ড্যাশ টাইম। এখন দেখো এই যে জি নাম্বার অ্যান্সারটা কি হবে? এটা এবং এইচ, দেখি এই 2টা অ্যান্সার তোমরা করতে পারছো কিনা। সাউন্ড প্রবলেম হচ্ছে? সাউন্ড প্রবলেম হচ্ছে? সাউন্ড প্রবলেম হচ্ছে না, প্রবলেম তো হচ্ছে না। ওকে, তার মানে জি নাম্বারটা আমরা দেখেই বুঝতে পারলাম যে যেহেতু খাবার, তার মানে খাওয়ার সাথে রিলেটেড। যে ইউ ক্যান নট লিভ ইন 2 rooms, তুমি একজন মানুষ হয়ে 2টা রুমে থাকতে পারবে না একই সাথে। অ্যান্ড ক্যান নট ইট 2 persons ফুড, তুমি একই সাথে 2জন মানুষের খাবার আসলে খাইতে পারবে না। ক্যানট ইট। ওকে, দেন অ্যাট দ্য ড্যাশ টাইম, এইচ নাম্বার, এটা একটা ফ্রেজ। দেখি তোমরা এই অ্যান্সারটা পারো কিনা। রাইট, অ্যাট দ্য সেম টাইম, গুড। এই তো সবাই অ্যান্সার করতে পারছো, কংগ্রাচুলেশনস, ভেরি নাইস, ভেরি নাইস। সো এটা কি হচ্ছে? অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম টাইম। তাহলে একই সাথে তুমি 2জন মানুষের খাবার খেতে পারবে না, একই সাথে 2 রুমে থাকতে পারবা না। তাহলে শুধু টাকার পিছনে ছুটাই কি তাহলে সুখ? নো, দিস ইজ নেভার কারেক্ট। ওকে, ইউ শুড বিয়ার ইন ড্যাশ দ্যাট, এইটাও আরেকটা ফ্রেজ। দেখো অনেক সময় ফ্রেজ থেকে আসতে পারে, একটা ফ্রেজ, পরিচিত ওয়ার্ড। ইউ শুড বিয়ার ইন ড্যাশ দ্যাট, তোমাকে ড্যাশে রাখতে হবে যে ইউর নেসেসিটি অর ডিজায়ার হ্যাজ আ লিমিট, তোমার ইচ্ছা অথবা চাওয়া বা প্রয়োজনের একটা সীমা আছে। তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার এটার একটা বা প্রয়োজনের বা চাহিদার একটা সীমা থাকে। ওকে, দেখি তোমরা এটার বিয়ার ইন এরপরে কি হয়, এই ওয়ার্ডটা তোমাদের পরিচিত কিনা দেখি একটু। রাইট, আমাদেরকে মোহাম্মদ দিন ইসলাম বলেছে মাইন্ড, মুনতারিন মিমো বলেছে মাইন্ড, তাহমিনা তিশাও বলেছে মাইন্ড, তুলফা বলেছে মাইন্ড, সাইদ খাতুন বলেছে মাইন্ড, সুমাইয়া চৌধুরী, সবাই বলছে মাইন্ড। বা তোমরা তো ভালো পারো। We should bear in mind that you should bear in mind that your necessity or desire has a limit. তোমাকে মনে রাখতে হবে তোমার ইচ্ছা অথবা প্রয়োজনীয়তার একটা সীমা রয়েছে। If you exceed মানে হচ্ছে অতিক্রম করা। Exceed মানে কি? If you exceed the limit, তুমি যদি সেই সীমা লঙ্ঘন করো বা অতিক্রম করো, and run dash money, এইটা আমাদের প্রিপোজিশনের ক্লাসে আমি পড়িয়েছি, প্রিপোজিশনের প্র্যাকটিস শিটে এটা ছিল। ইফ ইউ রান ড্যাশ মানি, এখানে একটা কি হবে বলো দেখি লাস্ট। ইফ ইউ রান ড্যাশ মানি উইথ অ্যান এন্ডলেস গ্রেড, তুমি যদি মানে অসীম তোমার যে লোভ নিয়ে যদি টাকার পিছনে ড্যাশ করতে থাকো, ইউ উইল বি আটারলি রুইন্ড, তুমি পরিশেষে ধ্বংস হয়ে যাবে। রাইট, এটা সবাই পারো না, এটা কিন্তু অনেক জায়গায় পরীক্ষা আসে। রান আফটার মানি, রাইট, রান
আফটার মানি উইথ অ্যান এন্ডলেস গ্রিড ইউ উইল বি আটারলি রুইন্ড, তুমি একদম ধ্বংস হয়ে যাবে। ওকে, তাহলে এটা পারা গেছে না? এটা কি খুব কঠিন ছিল বাচ্চারা? বলো তো এরকম আসলে পারবা কিনা? পারবা ইনশাল্লাহ। তো অনেকে বলছে যে ভাইয়া এটা ইজি ছিল খুব, এই টাইপ আসলে পারবো, এইরকম আসলে ইনশাল্লাহ পারবো। সাইদা খাতুন বলতেছে আমি এই জিনিসটাই বলছি যে এইটা হয়তো বাংলা অর্থটা ভাইয়া বুঝাই দিছি কারণ তোমার কাছে মনে হচ্ছে সহজ, অথবা তুমিও সহজ এটি বুঝবা, এটা সহজই ছিল। কিন্তু এই যে কঠিনগুলো, এটার জন্য কী করা প্রয়োজন বলো তো? তোমরা এই যে টেস্ট পেপারটা কিনে অ্যাটলিস্ট টেস্ট পেপার থেকে 20-25টা সলভ করলে তোমার ধারণাটা চলে আসবে। 20-25টা অ্যাটলিস্ট, বা এর বেশি সম্ভব হলে এর বেশি, একবার করে পড়ে ফেলো জাস্ট। ওকে, চলো আমরা আরও একটা কোয়েশ্চেন সলভ করি। আমরা এটা আজকে এখানে শেষ করবো। হ্যাঁ, ভাই আপনি এক্সপ্লেন করে অনেক ইজি লাগে, চেষ্টা করি ইজি করার জন্য, বাকিটা সৃষ্টিকর্তা জানে কতটুকু পারি। চলো আমরা তারপরটা শুরু করছি, ঠিক আছে? চলো, এটা আমাদের আজকের জন্য লাস্ট। হ্যাঁ, আমরা খুব বেশি আজকে খুব লেন্দি করবো না ক্লাসটি, আমরা এটা আজকে শেষ করব। আর এই বিষয়গুলো তো প্র্যাকটিসের, তুমি নিজে এগুলোকে করতে হবে, নিজে আগাইতে হবে। এই জিনিসগুলো তো ভাইয়া ধরো 50টা করাই দিলাম, কিন্তু এরপরে আরও 50টা তোমার করতে হবে। সো আমি জাস্ট আজকে 5-6টা করাই দিচ্ছি, তুমি এরকম 30-40টা তুমি নিজে সলভ করবা, ঠিক আছে? তাহলে তোমরা রেডি? আমরা এই কোয়েশ্চেনটা কিন্তু তোমরাই আবার অ্যান্সার করবা, এটা আবার তোমাদেরকে দিয়ে করাবো। আমি বাংলা গুছিয়ে বলে দিব, তোমাকে দিয়ে আমি অ্যান্সারটা বের করার চেষ্টা করবো যে এটার অ্যান্সার কি হতে পারে। ওকে, রেডি আছো সবাই? কেউ যে রেডি নেই? হ্যাঁ, ওকে চলো। ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, আন্তর্জাতিক যোগাযোগের জন্য আ কমন ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ। আন্তর্জাতিক যোগাযোগের জন্য একটি সাধারণ বা একটা কমন ভাষা প্রয়োজন, রাইট? তাহলে সব দেশের মানুষ তো, ধরো সৌদি আরবের মানুষ অ্যারাবিক কথা বলবে, মানুষ তো বাংলাদেশ তো অ্যারাবিক বুঝবে না, আর বাঙালিরা বাংলা বুঝে, চায়না গেলে তারা বাংলা বুঝবে না, তাই সবার জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজ প্রয়োজন। তাহলে আ কমন ল্যাঙ্গুয়েজ ইজ রিকোয়ার্ড। রিকোয়ার্ড দিতে পারো অথবা নিডেড দিতে পারো। আ কমন ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি, অথবা তোমরা কি দিতে পারো? নেসেসারি, ঠিক আছে? ওকে, তারপর আসি। দেয়ার আর মেনি ড্যাশ ফর হুইচ ইংলিশ হ্যাজ অ্যাচিভড দ্য ড্যাশ অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংরেজি তো সেরকম একটা আন্তর্জাতিক ভাষা, রাইট? আন্তর্জাতিক ভাষার মর্যাদা পেয়েছে ইংরেজি। এখন কি বলেছে দেখো, দেয়ার আর মেনি ড্যাশ ফর হুইচ, যেগুলোর জন্য, এরকম অনেকগুলো ড্যাশ রয়েছে যেগুলোর জন্য ইংলিশ হ্যাজ অ্যাচিভড, ইংলিশ অর্জন করেছে দ্য ড্যাশ অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। এরকম অনেকগুলো ড্যাশ রয়েছে যেগুলোর জন্য ইংরেজি ওই আন্তর্জাতিক ভাষা হওয়ার ড্যাশ অর্জন করেছে। তাহলে এরকম অনেকগুলো কি রয়েছে এবং সেগুলোর জন্য ইংরেজি কি অর্জন করেছে, দুইটা অ্যান্সার। দেখি তোমরা কারা কারা পারো। আচ্ছা, মেনির পরে কি রিজন হয়? মেনির পরে কিন্তু অনেকে রিজন দিচ্ছ। হ্যাঁ, সাইদা খাতুন দিয়েছে রিজন। দেয়ার মেনি ওয়েজ, ওয়েজটা না, এখানে হবে না, রিজন হবে না, অ্যান্সারটা রিজনস অথবা কজেস, অথবা কি হবে? কজেস। কয়টা করানো হয়েছে অলরেডি? আমরা 4টা বা 5টা সম্ভবত করিয়েছি, এটা 6 নাম্বার। চলো, তাহলে আমরা কি দিতে পারছি? দেয়ার আর মেনি রিজনস অথবা কজেস, অনেকগুলো কারণ রয়েছে, ফর হুইচ, যেটার জন্য ইংলিশ হ্যাজ অ্যাচিভড, যেই কারণগুলোর জন্য ইংরেজি অর্জন করেছে দ্য ড্যাশ অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ,
ওই আন্তর্জাতিক ভাষা হওয়ার ঢ্যাস অর্জন করেছে। কি করেছে? আন্তর্জাতিক ভাষা হওয়ার মর্যাদা অর্জন করেছে, আন্তর্জাতিক ভাষা হওয়ার স্বীকৃতি অর্জন করেছে। স্বীকৃতি ইংলিশ কি? স্টেটাস। কি হবে? স্টেটাস অথবা প্রেস্টিজ। ওকে, তাহলে যেটার জন্য, তাহলে যে দেয়ার আর মেইনি রিজনস, এরকম অনেক কারণ রয়েছে ফর হুইচ, যেগুলোর জন্য ইংলিশ হ্যাজ অ্যাচিভড দ্য স্ট্যাটাস অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ, যেটার জন্য ইংরেজি এই আন্তর্জাতিক ভাষা হওয়ার মর্যাদাটা অর্জন করেছে। ওকে, নাও ইংলিশ হ্যাজ ড্যাশ ন্যাশনাল বর্ডার্স। এখন ইংরেজি জাতীয়, মানে একটা দেশের জাতীয় বর্ডার ড্যাশ করে ফেলছে। কি হবে দেখি, তোমরা বলো। ডি নাম্বার। ট্রাই করো, ভুল হোক কোনো সমস্যা নাই, বাট ট্রাই ইউর সেলফ। না না না, এইখানে কোনো রুলস নাই। ফারদিন আহমেদ বলছে ভাইকে রুলস পড়তে হবে, এটা আসলে কোনো রুলসের বিষয় না। হ্যাঁ, উইদাউট ক্লোজ আমি আজকে ক্লাসে শুরুতে আলোচনা করেছি, এটা হচ্ছে একটা এন্টায়ার গ্রামারের সব জায়গা থেকে প্রশ্ন আসে। তাহলে তুমি কোন রুলস পড়বা? তাহলে তুমি যা পড়ছো সব কিছুই রুলস, আবার কিছু না পড়লেও এনাফ। এটা তো আসতে এখানে ন্যারেশন থেকে আসে কোয়েশ্চেন, মানে ন্যারেশন না, ভয়েস থেকে, মোডালস থেকে, টেন্স থেকে, নাম্বার থেকে, পার্সন থেকে, জিরান থেকে, ইনফিনিটিভ থেকে, অসংখ্য ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে, প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে। তাহলে কি পাচ্ছি? নাও ইংলিশ হ্যাজ ক্রসড ন্যাশনাল বর্ডার্স। ইংরেজি এখন একটা দেশের জাতীয় পর্যায়ের বাইরে চলে গেছে। ইংরেজি কি এখন শুধু কি ব্রিটেনের ভাষা? ইংরেজি কি এখন কি শুধু আমেরিকার ভাষা? ইংরেজি কি শুধু কানাডার ভাষা? না, সেই দেশে বর্ডার ছাড়িয়ে আমরা আজকে ইংরেজি শিখছি, ইংরেজিতে কথা বলছি, ইংরেজিতে অফিস আদালতে কাজ চলতেছে, ইংরেজি আইএলটিএস করে মানুষ বিদেশ যাচ্ছে, বাংলাদেশের মানুষ মানে ইংরেজি শিখে তারা তাদের কেরিয়ার করতেছে, রাইট? তাহলে ইংলিশ হ্যাজ ক্রসড, এই বর্ডার কথাটা আসলে কিন্তু আসে একটা ক্রস শব্দটা আসে। হ্যাজ যেহেতু আছে তাহলে V3 কি আসবে? ইংলিশ হ্যাজ ক্রসড ন্যাশনাল বর্ডার্স। ইংরেজি অলরেডি তারা জাতীয় পর্যায়ের বর্ডার পার করে ফেলছে। কেন? টু ড্যাশ পিপল হু স্পিক আদার ল্যাঙ্গুয়েজ, টু রিচ পিপল, রিচ মানে পৌঁছানোর জন্য, টু রিচ। তাহলে ইংরেজি অলরেডি জাতীয় পর্যায়ের বর্ডার ক্রস করেছে টু রিচ পিপল, সেসব মানুষের কাছে পৌঁছাতে, হু স্পিক আদার ল্যাঙ্গুয়েজ, যারা অন্য ভাষায় কথা বলে। তা ধর আমরা এই যে বাংলা ভাষায় কথা বলছি, আমাদের দেশের ভাষা বাংলা, কিন্তু ইংরেজিকে আমাদের এখানে পৌঁছায় নাই, পৌঁছেছে। আবার তুমি জার্মানি যাও, সেখানে গিয়ে দেখো রেস্টুরেন্টে ইংরেজিতে কথা বলছে, চীনে যাও সেখানে ইংরেজি চলতেছে, সৌদি আরব যাও সেখানে ইংরেজি চলতেছে। তাই যেই সব দেশে মানুষেরা অন্য ভাষায় কথা বলে সেখানে ইংরেজি পৌঁছানোর জন্য ইংরেজি অলরেডি আমেরিকা বা ব্রিটেন বা কানাডার গণ্ডি পার হয়ে গেছে। ওকে, এইটা হচ্ছে আমাদের অর্থ। তারপর দেখো, it is no longer the dash possession of British or American or other native speakers. এটা এখন একমাত্র, এই পজিশন মানে হচ্ছে অধীন। হ্যাঁ, তাহলে এটা কি বলছে দেখো, এটা এখন শুধুমাত্র ব্রিটিশদের অথবা আমেরিকানদের অথবা নেটিভ স্পিকারদের অধীনে নয়, এটা শুধুমাত্র। তাহলে কি হবে? ইট ইজ নো লঙ্গার অনলি পজিশন অফ ব্রিটিশ or American or other native speakers. এটা এখন শুধুমাত্র আমেরিকান বা ব্রিটিশ বা অন্যান্য নেটিভ স্পিকার যারা রয়েছে তাদের মধ্যেই আবদ্ধ নয়। But a language that belongs to dash people, কিন্তু এটা এখন এমন একটা ভাষা যেটা ড্যাশ মানুষের কাছে কি মানুষের মধ্যে থাকে। বিলং টু মানে হচ্ছে অবস্থান করা। বলো কি হবে? But a language that belongs to dash people. অনেক বলছো হোল পিপল, অল, অল ওয়ার্ডটা সুন্দর। হ্যাঁ, অল ওয়ার্ডটা সুন্দর, অল সবাই, দ্যাট বিলং টু অল পিপল। এটা এখন আর একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা এখন সকল মানুষের ভাষা। ওকে, দিস ফেনোমেনন, ফেনোমেনন মানে হচ্ছে বিষয়, ফেনোমেনন মানে কি? বিষয়, মানে এই বিষয়টি, অর্থাৎ এই যে আন্তর্জাতিক ভাষা হওয়ার বিষয়টি।
This phenomenon has led to a dash variety of English around the world. Led to মানে হচ্ছে জন্ম দিয়েছে বা তৈরি করেছে বা কোনো দিকে নিয়ে গিয়েছে. This phenomenon has led to a dash variety of language. অনেক প্রকারের ভাষা around the world. তাহলে এই যে ইংরেজি ভাষাটার অনেকগুলো প্রকার হয়েছে, অনেক কি a great variety, a great variety of English around the world. এই যে এক দেশের গণ্ডি ছাড়িয়ে আরেক দেশে চলে গেছে, এই জন্য কি এখন ইংরেজিরও অনেক রকম অ্যাকসেন্ট তৈরি হয়েছে। ইন্ডিয়ান অ্যাকসেন্ট বা হচ্ছে ধরো দক্ষিণ এশীয় অ্যাকসেন্ট, চাইনিজ অ্যাকসেন্ট, ইংরেজি অনেক ভ্যারিয়েশন তৈরি হয়ে গেছে। বা ধরো কেরালার মানুষের একভাবে কথা বলে, যাদের ভাষা ব্রিটিশ ইংলিশ থেকে বা আমরা যেটা বলেছে সাউথ ইস্টার্ন ইংলিশ, ওইটা থেকে অনেক পার্থক্য হয়ে গেছে। তাই ইংরেজি তখন বর্ডার ক্রস করে বিভিন্ন দেশে পৌঁছে গেছে, তাই ইংরেজির ভ্যারিয়েশন তৈরি হয়েছে, ওয়ার্ডের ভ্যারিয়েশন, উচ্চারণের ভ্যারিয়েশন। ধরো তোমার যদি কেউ বলে, ধরো তুমি যদি কোনো তামিল বা তেলেগু যেই মানুষরা রয়েছে কেরালা বা তামিল ওই অঞ্চলে মানুষের যদি কথা শোনো, তারা কীভাবে বলবে? তো জিজ্ঞেস তোমার নাম কি? আমরা সিম্পল ইংলিশ কি বলি যে হোয়াটস ইউর নেম বা হোয়াট ইজ ইউর নেম, বা ব্রিটিশরা হোয়াটস ইউর নেম। কিন্তু একজন কেরালা লোক বলবে বা ওই যে ধরো ওই এলাকায় বলছে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট তাদের হচ্ছে এই যখন তার ভাষা বলে, যখন তাদের ভাষা কিন্তু এরকম। তুমি যখন কোনো মুভি দেখো বা দেখবা যে আন্ডা গুন্ডা এরকম কিছু শব্দ তারা মানে তাদের ভোকালটা এরকম। এখন তারা যখন ইংরেজি বলছে তখন এটা আসতেছে যে হোয়াট আ নাইস পিকচার, হোয়াট আ নাইস পিকচার। এই যে একটা সাউন্ডটার মধ্যে প্রেশার, স্ট্রেস করছে। এই যে ভোকালে স্ট্রেস করা এরকমভাবে আবার চায়নায় যাও তাদের শব্দের পার্থক্য হবে, সৌদি আরবে যাও তারা যখন কথা বলবে তখন তাদের ইংলিশটা আরেকটু অ্যারাবিক স্টাইল আসবে। এটাই বলেছে যে দিস ফেনোমেনন, এই যে ভাষা এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া, এই কারণে হ্যাজ লেড টু আ গ্রেট ভ্যারাইটি অফ ইংলিশ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বজুড়ে ইংরেজির অনেক ধরন তৈরি হয়েছে। অ্যাজ মোর অ্যান্ড মোর পিপল স্পিক ইংলিশ, যত বেশি মানুষ ইংরেজিতে কথা বলে, মোর অ্যান্ড মোর ভ্যারাইটিস হ্যাভ ড্যাশ হুইচ আর স্ট্রংলি ড্যাশ প্রনাউন্সিয়েশন, গ্রামার অ্যান্ড ইডিয়মস অফ দ্য রেসপেক্টিভ মাদার টাংস। কি বলছে দেখো, অ্যাজ মোর অ্যান্ড মোর পিপল স্পিক ইংলিশ, যত বেশি মানুষ ইংরেজিতে কথা বলে, মোর অ্যান্ড মোর ভ্যারাইটিস হ্যাভ তৈরি হয়েছে। যত বেশি মানুষ ইংরেজিতে কথা বলে তত বেশি এটার ভ্যারাইটি বা তত বিভিন্নতা তৈরি হয়েছে। তাহলে মোর অ্যান্ড মোর ভ্যারাইটিস হ্যাভ, যেহেতু হ্যাভ দেওয়া আছে তাহলে V3 আর ইমার্জড অথবা রাইজেন। ইমার্জটা সুন্দর, আর কিছু দেওয়া দরকার নেই। হ্যাঁ, ইমার্জ হচ্ছে উদ্ভূত হওয়া, সৃষ্টি হওয়া। হুইচ আর স্ট্রংলি কি হবে, ইনফ্লুয়েন্সিং প্রনাউন্সিয়েশন, গ্রামার অ্যান্ড ইডিয়মস অফ দ্য রেসপেক্টিভ মাদার টাংস। তাহলে কি ইনফ্লুয়েন্সিং, যেটা ওই মাতৃভাষার উচ্চারণ, গ্রামার এবং ইডিয়মগুলোকে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে বা পরিণত করে ফেলে। ওকে, তাহলে আমরা আজকে আর ক্লাসকে খুব দীর্ঘায়িত করছি না, আজকে আমরা এখানেই শেষ করব। আর তোমাদের সাথে দেখা হবে আগামীকাল বৃহস্পতি এবং শুক্রবার। আমরা ক্লাসগুলোকে ইনফ্লুয়েন্সড, আচ্ছা এখানে একটা পার্থক্য আছে, এই জায়গাটা খেয়াল করো, এখানে একটা বাই ছিল, হ্যাঁ বাইটা ভুল হয়ে গেছে, তখন হবে অ্যান্সারটা ইনফ্লুয়েন্সড, which are strongly influenced by pronunciation, grammar and idioms of the respective mother tongue. তাহলে অনেক ধরনের মানে ভ্যারাইটি তৈরি হচ্ছে যেগুলো ওই দেশের, ওই যে যদি তেলেগুরা বলে তেলেগুদের, বাঙালিরা বলে বাঙালিদের, চাইনিজরা বলে চাইনিজদের, তাদের উচ্চারণ, ব্যাকরণ এবং ইডিয়ম দ্বারা সেগুলো ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। ঠিক আছে, ওকে, আজকের ক্লাসটি আমরা একটু কম করলাম, আমরা মানে খুব একটা আজকে ক্লাসের সময় দিতে পারিনি তোমাদেরকে। যাই হোক, তোমরা মনে কিছু নিও না, ঠিক আছে, আজকে আমরা খুব সময় কম।
আমরা আগামীকাল আরেকটি ক্লাস নিব। আগামীকাল ক্লাসের টপিকটি কি আমরা একটু দেখি, এখনই বলে দিচ্ছি আগামীকাল ক্লাসের টপিক কি। আগামীকাল আমাদের আলোচ্য বিষয় হবে হচ্ছে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ শেষ। আগামীকাল আমরা রিঅ্যারেঞ্জ সলভ করব, ঠিক আছে। আমরা 22 এবং 23 এই 2 লেকচারের ক্লাস আমরা আগামীকাল নিব একসাথে। 10টা রিঅ্যারেঞ্জ আমরা এক ক্লাসে সলভ করে দিব, ঠিক আছে। ওকে বাচ্চারা, সবার জন্য দোয়া রইল, তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করো, ঠিক আছে। এই শেষ সময়টা ভালোভাবে কাজে লাগো। ভাইয়া কতগুলো পড়বো বোর্ডে কমন পাওয়ার জন্য? বোর্ডে কমন পাওয়ার জন্য 30টা পড়লে আমার মনে হয় মোটামুটি এনাফ। হ্যাঁ, 30টা পড়লে যে কোনো টেস্ট পেপার ধরে প্রথম 30টা শেষ করে ফেলো। আমার মনে হচ্ছে দেন দেখবা যে সব কিছু বাকিগুলো তোমার কাছে কাছাকাছি মনে হবে, ঠিক আছে। একটা যে কোনো টেস্ট পেপার কিনে সেটা প্রথম 30টা সলভ করো। আচ্ছা, আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল ক্লাস আমরা 4টায় নিচ্ছি। আমরা 4টা থেকে 6টা বা 6:30 নাগাদ ক্লাস করবো। সো সবার জন্য দোয়া রইল এবং সবার জন্য অনেক 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 দোয়া এবং শুভেচ্ছা রইল। পড়াশোনা করো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।